রহস্যকর রহস্য উচ্চারণ দিয়ে নির্মিত। আমার নাম হাসান, আমার বাড়ি সিরাজগঞ্জ। আমি সবসময় ঢাকায় থাকতাম পড়াশোনার কারণে। তবে এবার মাস্টার্স কমপ্লিট করে গ্রামের বাড়িতে আসি বেশ কিছুদিনের জন্য। আমি দেখতে মাশাআল্লাহ খুব সুদর্শন ছিলাম। যেমন ছিল আমার গায়ের রং, তেমন ছিল আমার বডি ফিটনেস। এই জীবনে অনেক মেয়েদের থেকে আমি প্রেম প্রস্তাব পেয়েছি, কিন্তু কথায় আছে না, সবার সব জিনিসটা ভালো লাগে না। তেমনি আমার এই প্রেম জিনিসটা খুব বিরক্ত মনে হতো। আমি বই পড়তে খুব ভালোবাসতাম, বিশেষ করে গল্পের বই পড়তে। তেমনি একদিন রাতে বই পড়ছিলাম, হঠাৎ আমার বন্ধুর সোহেল আমার বাড়িতে এসে বলে, বন্ধু, গ্রামে এলে শীতের রাত চল, এক জায়গায় মাহফিল হচ্ছে, যাই। আমি শুরুতে না যেতে চাইলেও সোহেল অনেকটা জোর করে আমাকে নিয়ে আসে। আমি সোহেলকে নিয়ে আমার বাইকে করে রওনা দেই। মাহফিলটা ছিল আমাদের পাশের গ্রামে। আমাদের গ্রাম থেকে পায়ে হাঁটা দিলে আধ ঘন্টা লাগে সেই গ্রামে যেতে। মাহফিল শুরু হবে রাত 9টায় আর শেষ হবে রাত 1টা বাজে। আমরা যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন রাত 8টা বাজে। আমিও সোহেল মাহফিলে গিয়ে উপস্থিত হই। মাহফিল শুরু হয়। 1-2 ঘন্টা আমি মাহফিল শুনি। আমার কাছে মাহফিলটা খুবই ভালো লাগছিল। রাত তখন 11টা। সোহেলের বাড়ি থেকে একটা ফোন আসে। সোহেলের ভাই সোহেলকে ফোন দিয়ে বলে, ভাইয়া বাড়িতে চলে আয়, মায়ের শরীরটা কেমন জানি লাগছে। সোহেল আমাকে বলে, চল দোস্ত বাড়িতে ফিরে যাই। আমি তাকে বলি, তুই চলে যা, আমার ভালো লাগছে, মাহফিলটা আমি শেষ করে ফিরব। সোহেল আমাকে বলে, তুই ফিরতে পারবি তো, ভয় পাবি না তো? আমি তাকে বলি, আরে বেটা, আমি তো কিছু বছরই ঢাকায় ছিলাম, কিন্তু ছোট থেকেই তো গ্রামে বড় হয়েছি নাকি। কেন, তোর মনে নেই তুই আমি কত দূরে দূরে চলে যেতাম রাত বিরাতে? সোহেল আমাকে বলে, তাহলে আমি একটা অটো করে বাড়িতে চলে যাই, তুই বাইক নিয়ে ফিরে আসিস। আমি সোহেলকে বলি, ঠিক আছে তুই যা, আমি পুরো মাহফিলটা শেষ করেই ফিরব। দেখতে দেখতেই মাহফিল শেষ হয়ে যায়। মাহফিলের জন্য অনেক বড় একটা মেলা বসেছে। আমি দেখি একটা লোক গরম গরম মিষ্টি ভাজতেছে। আমার মনে পড়ে যায় মা তো মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই আমি 2 কেজি মিষ্টি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই গ্রাম থেকে আমাদের গ্রামে যাওয়ার মাঝে অনেক বড় একটা দিঘি পড়ে। সেই দিঘিটা আমাদের গ্রামের রাস্তার পাশে ছিল। সেই দিঘিটার সামনে আমি যখন আসি, আমার বাইকটার স্টার্ট বন্ধ হয়ে যায়। হঠাৎ করে স্টার্ট কেন বন্ধ হলো আমি বলতে পারি না। টাঙ্কিটা ফুল করে রেখেছিলাম তেল ভরে, তাহলে বাইকটা হঠাৎ থেমে গেল কেন? রাত তখন 2টা বাজে। আমি লক্ষ্য করি সে রাস্তার ওপারেই ওই দিঘিটার ভেতরে কেউ একজন গোসল করছে। আমি রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা মেয়ের হাসি শব্দ পাচ্ছিলাম বারবার। আমি আমার ফোনটাকে বের করি আর ফোনের লাইটটা অন করি। আস্তে আস্তে আমি রাস্তার ওপারে যাই। আমি যখন সেই দিঘিটার কাছে যাই, আমি দেখি একটা মেয়ে দিঘির পানিতে গোসল করছে। আমি মনে মনে বলি, এত রাতে একটি মেয়ে দিঘির পানিতে গোসল করছে? আমি লক্ষ্য করে দেখি মেয়েটি একা একাই হাসাহাসি করছে, কিন্তু মেয়েটির সামনে কেউ ছিল না। মেয়েটির মুখ আমি দেখতে পাচ্ছিলাম না। মেয়েটি যখন বুঝতে পারে তার পেছনে কেউ দাঁড়ানো, তখন সে একটা পানিতে ডুব দেয় আর কোথায় যেন একটা অদৃশ্য হয়ে যায়। কি দেখলাম কিছুই বুঝলাম না। এটা কি আমার চোখের ভুল ছিল কিনা সেটাও বলতে পারবো না। আমি আবার রাস্তার এপারে এবার বাইকটার কাছে চলে আসি। তখন আমি লক্ষ্য করি আমার থেকে কিছুটা দূরে একটি মেয়ে হেঁটে হেঁটে আমার কাছে আসছে। এত রাতে একটি মেয়ে কোথা থেকে এলো? নেক্সট সবটাই জানতে পারবেন পরবর্তী পর্বে। আর হ্যাঁ, আমি কিছুটা ব্যস্ত আছি, এই কারণে জিনের প্রেম গল্পটা দিতে পারছি না, তাই নতুন গল্পটি আপনাদের জন্য দিলাম। এটা আগে থেকেই লেখা ছিল। জিনের প্রেম গল্পটির পাশাপাশি এই গল্পটিও আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। এমন সময় আমি লক্ষ্য করি আমার থেকে কিছুটা দূরে একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসছে। মেয়েটি বোরকা পরিহিত। মেয়েটি আমার কাছে এসে বলে, ভাইয়া আপনি কি মাহফিল থেকে ফিরছেন? আমি বলি, হ্যাঁ, আমি তো মাহফিলে গিয়েছিলাম। আপনি কোথায় গিয়েছিলেন সেখানে? সে বলে, হ্যাঁ, আমিও সেখানে গিয়েছিলাম মাহফিল শুনতে, তবে এখন বাড়িতে ফিরব, কোনো গাড়ি পাচ্ছিলাম না। আমি বলি, আপনি একজন মেয়ে হয়ে পাশের গ্রাম থেকে এই গ্রামে এসেছেন মাহফিল শুনতে? মেয়েটি আমাকে বলে, এখানে আমার মামার বাড়ি ছিল, তাদের বাড়িতে থাকার কথা ছিল আজ আমার, তবে মামা মামিকে নিয়ে একটু ঢাকায় গেছে। এটা আবার আমি জানতাম না, তাই এখন বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। আমি মেয়েটাকে বলি, আমার বাইকটাও তো কি যেন একটা হয়েছে, আপনি আমাকে কি আপনার সাথে নেবেন? দেখেন আমিও আছি, আপনিও আছেন, আপনি সাথে থাকলে একটু সাহস থাকবে। এমনিতে আমি এত রাতে একটা মেয়ে একা একা যাচ্ছি, আমার খুব ভয় লাগছে। আপনি কি আমাকে আপনার সাথে নিতে পারেন ভাইয়া?
আর তাছাড়া আপনাকে দেখে ভদ্র বাড়ির ছেলে মনে হচ্ছে। আচ্ছা, আর আমার বাইকটাকে একটা গাছের সাথে লক করে রেখে দেই, আর সকালে সেটার কিছু একটা করব। আমি আর সে মেয়েটি আমাদের গ্রামের উদ্দেশ্যে হাঁটা দেই। আমি মেয়েটির কাছে জানতে চাই, আচ্ছা আপনি কোন বাড়ির মেয়ে? তবে মেয়ের যে কোনো কথা বলছে না। মেয়েটি এক ধ্যানে আমার হাতের রাখা মিষ্টির প্যাকেটের দিকে তাকিয়ে আছে। মেয়েটি আমাকে বলে, আপনি বোধহয় মিষ্টি কিনেছেন তাই না? আমি বলি, জি, আমার আম্মু মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই। মেয়েটি আমাকে বলে, কিছু মনে না করলে আমি সেখান থেকে একটা মিষ্টি খেতে পারি? আমি খুব অবাক হই, এভাবে কেউ কাউকে বলে না বা চায় না কিছু। আমি তাকে বলি, হ্যাঁ অবশ্যই। আমি আমার হাতের মিষ্টির প্যাকেটটা ধরি। ওই মেয়েটি থাপা দিয়ে মিষ্টি প্যাকেটটা তার হাতে নিয়ে নেয় আর পাগলের মতো মিষ্টিগুলো খেতে শুরু করে। মিষ্টি খাবার ধরন দেখে আমি বুঝে গেছি এটা কোনো মানুষ না, কারণ সে যখন মিষ্টি খাচ্ছিল আমি লক্ষ্য করে দেখি তার চোখের রং এখন পরিবর্তন হচ্ছে, আর আমি খুব ভয় পেয়ে যাই। আমি সেখান থেকে একটা দৌড় লাগাই বাড়ির উদ্দেশ্যে। আমি আর পিছনে ঘুরে তাকাইনি, কি হয়েছে না হয়েছে আমি আর দেখিও নি। আমি দৌড়াতে দৌড়াতে আমাদের গ্রামের 3 রাস্তার মোড়ে এসে দাঁড়াই। এখান থেকে আমাদের বাড়িটা খুব কাছেই, কিন্তু তখনই আমি আমার সামনে সে মেয়েটিকে আবার দেখি। আমি দৌড়াতে দৌড়াতে আমাদের গ্রামের 3 রাস্তার মোড়ে এসে দাঁড়াই। এখান থেকে আমাদের বাড়িটা খুব কাছেই। আমি ভাবছিলাম কি হলো এইসব আমার সাথে, যখনই আমি সামনে লক্ষ্য করে দেখি সেই বোরকা পরিহিত মেয়েটা আমার দিকে হেঁটে আসছে। আমি এসব দেখে আরও অনেকটা ভয় পেয়ে যাই। আমি সেখান থেকে পালিয়ে এখানে এলাম, আর এই মেয়েটা চোখের পলকে এখানে কিভাবে এলো? এবার আমার ধারণা সঠিক হলো এই মেয়েটা কোনো মানুষ না। সে আমার কাছে এসে বলে, দৌড়ালেন কেন? আমি আপনাকে দেখে খুব পছন্দ করেছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার মতো এত সুদর্শন একটা ছেলেকে যে কেউ ভালোবাসবে। আমি আর নিতে পারছিলাম না, আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। সকালে আমি আমার জ্ঞান ফিরে পাই। আমি দেখি আমি সেই দিঘিটার কাছে বাইকের সামনে শুয়ে আছি, কিন্তু আমি তো এখানে ছিলাম না। আমি আমাদের গ্রামেই সেই 3 রাস্তার কাছে ছিলাম। আমি উঠে দাঁড়াই আর বলি, দেখি তো এখন বাইকটা স্টার্ট নেয় কিনা। আমাকে অবাক করে দিয়ে বাইকটা পুরোপুরি স্টার্ট নেয়। বাইকটা তো ঠিক আছে, তাহলে রাতে কি হয়েছিল? আমি কি এখানে শুয়ে পড়েছিলাম আর ওইসব কি সবই স্বপ্ন ছিল আমার? তখনই আমার মিষ্টির প্যাকেটের কথাটা মনে পড়ে। আমি চারিপাশে মিষ্টির প্যাকেটটা খুঁজতে শুরু করি। কই, কোথাও তো সেই মিষ্টির প্যাকেটটা নাই। তার মানে আমার সাথেই যা হয়েছে সেটা কোনো স্বপ্ন ছিল না। আমি বাইক চালিয়ে বাসায় চলে আসি। মা বাবাকে এই বিষয়ে কিছু বলি না, তারা শুধু শুধু চিন্তা করবে। আমি সোহেলকে সব কিছু খুলে বলি। সোহেল বলে, ওই দিঘিটা ভালো না। অনেকে বলে সেই দিঘিটায় নাকি প্রতি পূর্ণিমা রাতে পরীরা এসে গোসল করে। অনেকে সেটা দেখেছে, কিন্তু তারা কারো কোনো ক্ষতি করে না, যদি না কেউ তাদের কোনো ক্ষতি না করে। তুমি কি তাদের কোনো ডিস্টার্ব করেছিলে? তখনই আমার মনে পড়ে যায় সেদিন রাতে তো আমি সেই মেয়েটা যখন গোসল করছিল তাকে পেছন থেকে অনেকবার ডাক দেই। হয়তো এটার কারণেই সে আমার পিছনে লেগেছিল। সোহেল বলে, যা হয়েছে হয়ে গেছে, এখন এসব বাদ দাও। সবটা কি আসলে চাইলে বাদ দেওয়া যায়? রাতে আমার সাথে যা ঘটে এরপর থেকে আমার জীবনটা কেমন যেন একটা হয়ে যায়। আমি রাতে ঘুমিয়েছিলাম, একটা হাসিতে আমার ঘুম ভেঙে যায়। হাসিটা আমার ঘরের জানালার উপর থেকে আসছে। আমি উঠে জানালার সামনে যাই এটা দেখার জন্য বাইরে কেউ আছে কিনা। আমি দেখতে পাই আমাদের বাড়ির একটু সামনে একটা অনেক বড় আম গাছ ছিল। সেই আম গাছের গোড়ায় একটা মেয়ে দাঁড়ানো। আমি মেয়েটাকে দেখে চিনে গেছি, এটা তো সেই মেয়ে, কারণ এই মেয়েটাও বোরকা পরা ছিল। আমি সাথে সাথে জানালাটা লাগিয়ে দেই আর খাটে সে কম্বলটা মুড়িয়ে তার ভিতরে ভয়ে ভয়ে ঘুমানোর চেষ্টা করছি। একটা সময় আমার চোখটা লেগে যায় আর আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখছি সেই দিঘিটার পাড়ে আমি বসে আছি আর একটা মেয়ে গোসল করছে। সে আমাকে তার কাছে ডাকে। আমি আস্তে আস্তে সেই মেয়ের দিকে আগাতে থাকি আর পানিতে নেমে পড়ি। আমরা দুজন অনেক মজা করে গোসল করছিলাম, একে অপরের সাথে দুষ্টুমি করতেছিলাম। একটা সময় সে মেয়েটি আমাকে বলে, তুমি আমাকে দেখে এত ভয় পাও কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমি তো তোমাকে ভালোবাসি। সেদিন রাতে যখন তোমাকে প্রথমবার দেখেছি তখনই তোমায় আমি ভালোবেসে ফেলেছি। তুমি শুধুই আমার, আমি তোমাকে অন্য কারো হতে দেব না। এটা বলে মেয়েটি আমাকে জড়িয়ে ধরে আর আমার স্বপ্নটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি এখন সকাল হয়ে গেছে। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নেই বাবা মাকে বিষয়টা জানাতে হবে, আর বাবা মাকে সব কিছু খুলে বলি সেদিন রাতের কথা আর ওই মেয়েটার কথা। বাবা সবটা শুনে বলে, ঠিক আছে, তুমি আগামীকাল আমার সাথে পাশের গ্রামে একটু যাবে। তোমার এক দাদা আছে, সে কবিরাজি চিকিৎসা করে।
সে তোমার এই সমস্যাটার কোনো একটা সমাধান দিতে পারবে। রাতে বাবা আমার সাথে ঘুমায়। সেদিন রাতে আর কিছু হয় না আমার সাথে। পরের দিন বাবা আমাকে নিয়ে পাশের গ্রামের আমার সেই দাদার কাছে যায়। আমি গিয়ে দেখি দাদার বাড়িতে অনেক মানুষের ভিড়। বাবা বলে, তোমার দাদা অনেক বড় একজন কবিরাজ, আশেপাশের অনেকেই তার কাছে চিকিৎসার জন্য আসে। 2 ঘন্টা পর দাদা আমাদের সাথে দেখা করতে আসে। আমার বাবাকে সে দেখে বলে, কিরে ভাইপো, এতদিন পরে কাকার কথা মনে পড়লো? তোর বাবা ছিল আমার সব থেকে কাছের বন্ধু। সে মারা যাওয়ার পরে তোদের বাড়িতে আর যাওয়া হয়নি। এই বলে কি তোরাও আমার বাড়িতে আসা ভুলে যাবি? বাবা বলে, না না কাকা, এভাবে কেন বলছেন? আপনি তো আমাদের কাছের মানুষই। সে বলে, ঠিক আছে, বাদ দে। এখন কি কারণে এসেছিস এই কাকার কাছে? বাবা বলে, এটা আমার ছেলে, আপনার নাতি। দাদা আমাকে বলে, হ্যাঁ, ছোটবেলায় একবার দেখেছিলাম। দাদা বলে, কি হয়েছে, কোনো সমস্যা নাকি, বল আমাকে। আমি দাদাকে সব কিছু খুলে বলি। সেদিন রাতের কথা ও যা যা হয়েছে আমার সাথে এই পর্যন্ত সবটা শুনে দাদা বলে, ঠিক আছে, আমি কাল এই তোর উপরে সেই জিনটাকে হাজির করব। তোরা বাড়িতে যা, কাল আমি তোদের বাড়িতে আসবো। আমরা দাদার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। কবিরাজ দাদা কি পারবে এই পুরীর হাত থেকে আমাকে বাঁচাতে? সেদিন রাতে দাদার বাড়ি থেকে বাসায় আসার পর মায়ের শরীরটা তেমন ভালো না, তাই বাবা মায়ের সাথে ঘুমায়। আমি আমার রুমে একাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমি শুনতে পাই আমার পায়ের কাছে কেউ একজন বসে বসে কান্না করছে। কান্নার শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি এটা তো সেই মেয়ে, কিন্তু এখন সেই মেয়েটি আর বোরকা পরা না। খুব সুন্দরী একটা লাল রঙের শাড়ি পরা সুন্দরী একটা মেয়েকে লাগছেই অসাধারণ দেখতে। কেবল একটা নীল টিপ হাতে কালো রঙের চুড়ি। আমি উঠে পড়ছি আর বলি, আপনি আমার ঘরে আসলেন কিভাবে? মেয়েটি আমাকে বলে, আমি যে তোমাদের মতো মানুষ না, এটা তো এতদিনে তুমি বুঝে গেছো। তবে বিশ্বাস করো, আমি আসলেই তোমাকে অনেক ভালোবাসি। তুমি কেন আমাকে তোমার থেকে আলাদা করার জন্য এত চেষ্টা করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু আমার ভালোবাসার মানুষটার কাছাকাছি থাকতে চাই। আমি মেয়েটাকে বলি, এটা কোনোভাবেই সম্ভব না। আমি একটা মানব সন্তান। মেয়েটি আমাকে বলে, এই পৃথিবীতে এমন কেউ নেই যে তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে। তোমার কোনো ধারণা নেই আমি কত শক্তিশালী একজন। আমি চাইলে তোমার সেই কবিরাজ দাদাকে এখনই গিয়ে হত্যা করতে পারি, কিন্তু সে তোমার খুব কাছের মানুষ। সে তোমার ভালোর জন্যই কালকে আমাকে হাজির করার চেষ্টা করবে। তার এত ক্ষমতা নেই সে আমাকে হাজির করতে পারবে। মন দিয়ে শোনো, সে যখন আমাকে হাজির করতে ব্যর্থ হবে তখন শুধু তাকে একবার বলে দিও আমি নার্গিস পরীর সন্তান, রেশমি পরী। এরা বলে সে মেয়েটি সেখান থেকে উধাও হয়ে যায়। আমি জোরে জোরে বাবা মাকে ডাকতে থাকি। তারা খুব দ্রুতই আমার রুমে আসে আর আমার কাছে জানতে চায় কি হয়েছে। আমি তাদের সব কিছু খুলে বলি। সবটা শুনে বাবা বলে, কালই তোর দাদা এসে এটার একটা সমাধান দেবে। আমি বড় বাচ্চাদের মতো ভয় পেতে শুরু করি। কেমন হয়ে গেলাম আমি! এখন একা একা কোথাও যেতে খুব ভয় লাগে আমার। সেদিন বাবা মা আমার সাথেই থাকে। আমার বয়স এখন 28। এত বড় ছেলেটাকে তার বাবা মা পাহারা দিচ্ছে, এটা ভাবছি নিজের কাছে খুবই লজ্জা লাগছে। কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম। যেখানে কখনো কোনো মানুষের প্রেমেই পড়তে চাইনি, আর মেয়েটা তো কোনো মানুষই না। পরের দিন সেই কবিরাজ দাদা আমাদের বাসায় আসে। দাদা আমার বাবাকে বাজার থেকে কিছুটা জিনিস আনতে বলে। একটা গোলাপ জলের 1 প্যাকেট, আগরবাতি, 5 কেজি মিষ্টি আর 1 হাঁড়ি দই। বাবা দাদার কথা মতো এগুলো বাজার থেকে নিয়ে আসে। দাদা আমার রুমের মাটিতে একটা আসন আর্ট করে আর বাজার থেকে আনা সেই সব জিনিস সেই আসনের মাঝে রাখে। আসনের এক পাশে আমাকে বসায়, আরেক পাশে দাদা বসে। দাদা অনেক চেষ্টা করে সেই পরীটিকে আমার উপরে হাজির করার, কিন্তু দাদা এই কাজটি করতে পারছিল না। এভাবে প্রায় 5 ঘন্টা কেটে যায়। দাদা এবার হার মানতে বাধ্য হয়। আমার বাবা দাদার কাছে জানতে চায়, কি হয়েছে কাকা? কাকা বলে, আমার সাথে এমনটা কখনোই হয়নি। জিনপুরি যদি কোনো মানুষের উপর নজর দিয়ে রাখে তাহলে তাকে হাজির করা খুবই সহজ, কিন্তু তাকে আমি হাজির করতে পারছি না কেন? তখনই আমার কাল রাতের কথা মনে পড়ে যায়। সে মেয়েটি তো বলেছিল তোমার দাদা যখন আমাকে হাজির করতে ব্যর্থ হবে তখন তাকে আমার পরিচয়টি বলে দিও। আমি দাদাকে বলি, দাদা, কাল রাতে সে আমার সাথে দেখা করতে এসেছিল। সে এটাও বলেছে আপনি নাকি তাকে হাজির করার ক্ষমতা রাখেন না, আর সেটার পরিচয়টাও আমাকে বলে গেছে আমি যেন আপনাকে তার পরিচয়টা দিয়ে দেই। দাদা আমার কাছে তার পরিচয় জানতে চায়। আমি দাদাকে বলি, সে হচ্ছে নার্গিস পরীর একমাত্র সন্তান রেশমি পরী। এটা শুনে দাদা বলে, কি?
নার্গিসপুরী? বাবা দাদার কাছে জানতে চাই, কে এই নার্গিসপুরী? দাদা বলে, সে হচ্ছে পরীদের রানী। সে খুব শক্তিশালী, আর ওই পরীটা হচ্ছে তার সন্তান। সেও কম শক্তিশালী না, এই কারণে তাকে আমি হাজির করতে পারছিলাম না। বাবা বলে, তাহলে এখন আমার ছেলেকে কিভাবে উদ্ধার করব? সেই দাদা বলে, আমি আমার উস্তাদকে তোমাদের বাড়িতে নিয়ে আসব। সে ইন্ডিয়ায় থাকে, তবে সে কিছু একটা ব্যবস্থা অবশ্যই করে দেবে। দাদা আমাদের বাড়ি থেকে চলে যায়। রাতে বাবা আমার সাথে ঘুমায়। আমি ঘুমের মাঝে অনুভব করতে পারছিলাম কেউ একজন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি শুরুতে ভেবেছিলাম এটা হয়তো বাবা, কিন্তু আমার তখন মনে পড়ে বাবা তো এভাবে ঘুমায় না। আমি চোখটা খুলে ফেলি আর দেখি এটা তো সেই মেয়ে। তাহলে আমার বাবা কোথায়? আমি মেয়েটাকে ধাক্কা দিয়ে উঠে বসি আর তার কাছে জানতে চাই, আমার বাবা কোথায়? কি করেছে আমার বাবাকে তুমি? মেয়েটি আমার বলে, তোমার কোনো কাছের মানুষের আমি ক্ষতি করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবা মানে সে আমারও বাবা। তোমার বাবা তোমার মায়ের রুমে ঘুমোচ্ছে। সে নিজেও জানে না কিভাবে সে ওই রুমে গেছে। দেখো, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমাকে ভালোবাসি। কেন বুঝতে চাচ্ছ না? আমি তাকে বলি, মানুষ আর পরীর কখনো ভালোবাসা হয় না। সে বলে, অবশ্যই হয়, আমি এটা প্রমাণ করে দেব। এটা বলে সে আমাকে এসে জড়িয়ে ধরে। আমি জোরে একটা চিৎকার দেই। সে আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়, আর বাবা মা আমার রুমে প্রবেশ করে। আমি বাবার কাছে জানতে চাই, তুমি ওই রুমে গেলে কখন? বাবা বলে, আমি নিজেও জানি না, আমি তোর সাথে ঘুমিয়েছিলাম। আমি বলি, কি হচ্ছে আমার সাথে? আমাকে বাঁচাও। বাবা, কিছু তো একটা করো। বাবা বলে, আমি কালিতুর দাদার বাড়িতে আবার যাব। বাবা বিকেলে সেই দাদার বাড়ি থেকে ফিরে আমি বাবার কাছে জানতে চাই, কবিরাজ দাদা কি বলল? বাবা বলে, তোর দাদা আগামী পরশু সে তার ওস্তাদকে নিয়ে আসবে আমাদের বাড়িতে। দেখতে দেখতে 2টা দিন চলে যায়। 3 দিনের দিন সকালে দাদা তার ওস্তাদকে নিয়ে বাড়িতে আসে। আমি দেখতে পাই অনেক লম্বা একজন লোক, মুখ ভর্তি দাড়ি, হাতে একটা তবজি আর শরীরে একটা লম্বা জুব্বা পরানো। সে আমাদের বাসায় এসে সবার উদ্দেশ্যে একটা সালাম দেয়। আমরা সবাই তার সালামের উত্তর নিয়ে তাকেও একটা সালাম দিলাম। সে আমাদের রুমে এসে বসে আর আমার কাছে জানতে চায়, কি কি হয়েছে শুরু থেকে বলো। আমি তাকে সবটা কিছু খুলে বলি। সবটা শুনে সে আলেম বলে, ঠিক আছে, বুঝতে পারলাম, আসলে নার্গিস পরী হচ্ছে পরীদের রানী, কিন্তু সে খুব ভালো একজন পরী। আমার সাথে তার যোগাযোগ আছে। আমি যতদূর জানি সে মানুষদের কখনোই ক্ষতি করে না। দেখো, তার মেয়ের যদি তোমার কোনো ক্ষতি করার ইচ্ছে থাকতো অনেক আগেই করে ফেলতো। সে তোমাকে শুধুই ভালোবাসে আর তার জীবনসাথী হিসেবে চায়। কিন্তু এটা আমরা সবাই জানি এটা কোনোভাবেই সম্ভব না। তুমি চিন্তা করো না, আমি এটার একটা সমাধান অবশ্যই বের করব। আলেম সাহেব আমার বাবাকে বলে, ভাইজান, আপনি একটু কষ্ট করে খোঁজ নেন আপনাদের এই গ্রামে তুলা রাশির লোক কয়জন আছে। আমার এই কাজটি করতে 3 জন তুলা রাশির লোক লাগবে। আমি কাল রাতে বড় করে একটা আসন পেতে বসবো। অনেক কিছুই হতে পারে, কাল অনেক কিছু দেখে আপনারা অবাক হতে পারেন, কিন্তু ভয় পাওয়া যাবে না। আমি সবাইকে যেমনটা শিখিয়ে দেবো তেমনটাই করবেন। মনে রাখবেন, একটা ভুল আর সব কিছু নষ্ট হয়ে যাবে। বাবা খোঁজ নিতে শুরু করে আমাদের গ্রামে তুলা রাশির মানুষ কে কে আছে। বাবা খুব কষ্ট করে টাকার বিনিময়ে 3 জন লোককে এই কাজের জন্য রাজি করায়, যাদের রাশি ছিল তুলা। তার একদিন পর সেই আলেম সাহেব আমার রুমে বড় করে একটা আসন বসায়। সেই আসনের মাঝে সেই 3 জন তুলা রাশির ব্যক্তিকে বসানো হয়। তাদের 3 জনকে সে হাফেজ সাহেব বলে, আপনারা ভয় পাবেন না, আপনাদের 3 জনের কিছুই হবে না, কিন্তু আপনারা যদি একটু সাহস দেখান তাহলে এই ছেলেটার জীবনটা বেঁচে যাবে। হাফেজ সাহেব সেই 3 ব্যক্তির প্রথম ব্যক্তিকে বলে, আপনার উপরে সেই পুরীর রানী নার্গিসকে আমি হাজির করব। আর দ্বিতীয় ব্যক্তিকে বলে, আপনার উপরে সেই রেশমি পুরীকে আমি হাজির করব, যার কারণে এই ছেলেটা এত কষ্ট ভোগ করছে। তখন আমার বাবা সেই হাফেজ সাহেবকে বলে, কিন্তু আপনি তো 3 জন ব্যক্তিকে আনতে বলছিলেন। হাফেজ সাহেব বলে, হ্যাঁ, তার উপরেও একটি পরী হাজির হবে। সেই পরীটি কে আর কেনই বা হাজির হবে সেটা আপনারা তখনই বুঝতে পারবেন। হাফেজ সাহেব কোরআন পড়া শুরু করে আর সেই 2 জন পরীকে হাজির করার জন্য বারবার চেষ্টা করতে থাকে। একটা সময় পরীদের রানী ও তার মেয়ে রেশমি পরী এখানে থাকা সেই 2 জন ব্যক্তির ভিতরে প্রবেশ করে। পরীদের রানী নার্গিস হাফেজ সাহেবকে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে মানব সমাজে আসতে বাধ্য করিস, তোর কি মরার ভয় নেই? কিন্তু আরেকদিকে তার মেয়ে রেশমি পরী কিছুই বলছিল না। আমি দেখতে পাই রেশমি পরী যে ব্যক্তির ভেতরে প্রবেশ করেছিল সেই লোকটা আমার দিকে এক নজরে তাকিয়ে একটা মায়াবী হাসি দিয়ে আছে। আসলে রেশমি পরী খুব খুশি ছিল যে এত কাছ থেকে সে আমাকে দেখতে পাচ্ছে।
একটা পর্যায়ে আমরা দেখতে পারি সেই তৃতীয় ব্যক্তিটি কেমন যেন কাঁপাকাঁপি করছে, তার ভিতরেও কেউ একজন প্রবেশ করছে। সেই লোকটা বলে ওঠে, অনেক হয়েছে বোন আমার, তুমি কি করছো? তুমি জানো এই হাফিজ আমার স্বামী। আমরা সবাই বুঝতে পারি তৃতীয় ব্যক্তিটির ভিতরে যে পরীটি হাজির হয়েছে সে হচ্ছে পরীদের রানী নার্গিস পরীর বড় আপু। কিন্তু আমরা সবাই অবাক হই, সেই পরীটি কেন বলছে হাফিজ সাহেব তার স্বামী। সে পরীটি আরও বলে, দেখো বোন আমার, সে তোকে কেন স্মরণ করেছে তুই আগে সবটা শোন, তারপর যদি মনে হয় সে তোকে হাজির করে ভুল করেছে তখন তাকে শাস্তি দেওয়ার কথা ভাবিস। সেই পরীদের রানী নার্গিস পরী বলে, আপু তুই এখানে গত 10টা বছর তুমি আমাদের সাথে কোনো যোগাযোগ রাখোনি, আমরা তো এটাও জানতাম না তুমি বেঁচে আছো না মরে গেছো। সে বলে, এই বিষয়ে তোর সাথে আমি পরে কথা বলবো, কিন্তু তুই এখন পরীদের রানী, তোর এখন বিচার করতে হবে সঠিক বিচার। এবার পরীদের রানী নার্গিস হাফিজ সাহেবকে খুব সম্মানের সহিত বলেন আমাকে এখানে কেন ডাকা হয়েছে। হাফিজ সাহেব তাকে বলে, দেখেন এই ছেলেটিকে আপনার মেয়ে খুব কষ্ট দিচ্ছে, আমি চাই আপনার মেয়ে এই ছেলেটির কাছে আর না আসুক। এখন সেই রেশমি পরী কথা বলতে শুরু করে। সে বলে, আমি তাকে কষ্ট দিচ্ছি না, আমি তাকে ভালোবাসি। হাফিজ সাহেব বলে, কিন্তু এটা সম্ভব না। রেশমি পরী বলে, কেন সম্ভব না? আমি পরী বলে? তাহলে আপনিও তো আমার খালামণিকে বিয়ে করেছেন, তখন কোথায় ছিল এই নিয়ম? কারণ তখন হাফিজ সাহেবের বউ রেশমি পরীকে একটা ধমক দেয় আর বলে, চুপ করো বেয়াদব, এই বিষয়ে তুমি আর একটা কথাও বলবে না। দিনে দিনে তুমি খুব বেয়াদব হয়েছো তাই না? মন দিয়ে শোনো, আমি তার কাছে এই কারণেই আছি কারণ সে মন থেকে আমাকে তার কাছে রাখতে চায়, কিন্তু হাসান তোমাকে তার কাছে রাখতে চায় না। সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে দেখে ভয় পায়, সে চায় তুমি তার জীবন থেকে চলে যাও। রেশমি পরী বলে, ঠিক আছে, আমি আর তার কাছে আসবো না, তার সাথে আর দেখা করব না, তবে হ্যাঁ সে যেহেতু আমার না, আমি তাকে অন্য কারো হতে দেব না। এটা বলে সেই লোকটি অজ্ঞান হয়ে যায় যার ভিতরে রেশমি পরী হাজির হয়েছিল। তার মানে রেশমি পরীটি সেই লোকের ভেতর থেকে চলে গেছে। তখন পরীদের রানী নার্গিস বলে, আপনারা চিন্তা করবেন না, এখন থেকে সে আপনার ছেলের সামনে আসবে না, আপনার ছেলেকে আর ভয়ও দেখাবে না, আমি তাকে বুঝিয়ে বলবো। তারপরে পরীদের রানী তার বড় বোনকে বলে, আপু তুমি পারলে একটিবার আমাদের পরীদের দেশে এসে দেখা করো, বাবা মা তোমার জন্য অনেক কান্নাকাটি করে আপু। হাফেজ সাহেবের বউ বলে, ঠিক আছে তুই যা, আমি আজ রাতে আসবো পরীদের দেশে। তখন নার্গিস পরী হাফেজ সাহেবকে বলে, আমার বেয়াদবি মাফ করবেন, তবে আমি জানতাম না আপনি যে আমার বড় আপু স্বামী। হাফেজ সাহেব বলে, তুমি আমার স্ত্রীর ছোট বোন, মানে আমারও বোন, আর বোন কখনো ভাইয়ের কাছে ক্ষমা চায় না, তুমি ভালো থেকো বোন আমার। তখন পরীদের রানী আমাদের সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। পরীদের রানী নার্গিস পরী যাওয়ার পর হাফেজ সাহেবের বউ আমাদেরকে বলে, আমি আমার বোনের মেয়েকে চিনি, রেশমি পরী তার কথা রাখবে না, সে আবারও আসবে তার ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে। তখন আমার বাবা তার কাছে জানতে চায়, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? হাফেজ সাহেবের বউ বলে, এমন একটি গাছ আছে যেটা কিনা পূর্ণিমার রাতেই শুধু দেখা যায়, সেই গাছের একটি ডাল যদি হাসান নিজে গিয়ে আনতে পারে আর সেটাকে এনে তার হাতে বেঁধে রাখতে পারে, তাহলে এই পৃথিবীর বুকে কোনো পরী আর তার সামনে আসতে পারবে না, সে যত বড় শক্তিশালী পরী হোক না কেন। কিন্তু সেই গাছটি ডাল আনা এত সহজ না, এ কারণে তার প্রাণও হারাতে হতে পারে। তখন হাফেজ সাহেব বলে, হাসান তুমি কি সেই গাছের ডালটি আনতে পারবে? নেক্সট সবটাই জানতে পারবেন পরবর্তী পর্বে। সবাইকে জুম্মা মুবারক। আর আজকের এই পর্বটি সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। তুমি কি পারবে সেই গাছের ডালটি আনতে? আমি পারবো, আমাকে পারতেই হবে। ঠিক আছে, আমি তোমাকে সেই গাছটি কোথায় পাওয়া যাবে সেটা বলে দিচ্ছি, কিন্তু মনে রাখো সেই গাছের আশেপাশে 17টি জিন থাকে। সেই 17টি জিনের কাজ হচ্ছে সেই গাছটিকে পাহারা দেওয়া। আসলে এটা কোনো সাধারণ গাছ না। তুমি যদি সেই গাছের ডাল আনতে চাও তাহলে সেই 17টি জিন তোমাকে মারার চেষ্টা করবে, কিন্তু তারা তোমার ক্ষতি তখনই করতে পারবে যখন কিনা তুমি তাদের ডাকে সাড়া দেবে। আসলে তুমি যখন এই গাছের ডালটি আনতে যাবে তখন তারা তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু ডালটি নিয়ে আসার সময় তারা তোমাকে আটকানোর চেষ্টা করবে। তুমি যদি কোনোভাবে একবার পেছনে ঘুরে তাকাও বা তাদের ডাকে সাড়া দাও তাহলে সেই 17টি জিন তোমার উপরে হামলা করবে। আমি আলেম সাহেবকে বলি, আমি পারবো, আমাকে পারতেই হবে। সে গাছটি কোথায় পাওয়া যাবে? আমাদের গ্রাম থেকে 120 কিলোমিটার দূরে একটি ছোট জঙ্গল আছে, সেই জঙ্গলের গভীরে সেই গাছটি পাওয়া যায়। সেই গাছটি দেখতেই আর 5টি জংলা গাছের মতো হলেও সেই গাছে যে এত গুণ আছে সেটা সম্পর্কে খুব কম মানুষই জানে।
আলেম সাহেব আমাকে বলে দেয় সেই গাছটি দেখতে কেমন আর কোথায় গেলে সঠিকভাবে সেটাকে পাওয়া যাবে। আর এটাও বলে আমি যেন তাদের ডাকে কোনোভাবেই সাড়া না দিই। পরের দিন রাতে আমি নিজেকে প্রস্তুত করি সেই গাছের ডালটি আনার জন্য। আমি হাতে একটি টর্চ লাইট নিয়ে আর আমার বাইকটাকে নিয়ে এসে জঙ্গলের দিকে রওনা দিই। আমি জঙ্গলের কাছে এসে বাইকটাকে রাস্তায় রেখে জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করি। আপনারা হয়তো ভাবছেন যে ছেলেটি নাকি একটি পরীকে দেখে এত ভয় পেয়েছে, সে কি করে এত রাতে এখানে আসলো। আসলে আমি সেই পরীটার উপরে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম যে তার হাত থেকে বাঁচার জন্য আমি সব কিছু করতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি হাঁটছি জঙ্গলের মাঠে। রাত তখন 12টা বাজে। আমি আলেম সাহেবের কথা মতো সেই জায়গাটায় আসি আর কিছুক্ষণ খোঁজার পর আমি সেই গাছটি দেখা পাই। আমি খুব খুশি হয়ে এসে গাছটির একটি ডাল ভেঙে আবার হাতে নেই। তখনই চারিপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে, যেটা থেকে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। আমার মনে পড়ে যায় সেই 17টি জিনের কথা। আমি খুব সাবধানে আস্তে আস্তে আমার বাইকটার কাছে আসতে শুরু করি। তখনই আমি শুনতে পাই আমার মা আমার পেছন থেকে ডাকছে, বলছে, হাসানুর আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচা বাবা। এটা বলে মা অনেক জোরে জোরে কান্না করছিল। কিন্তু আমার মার তো এখানে আসার কথা না। আলেম সাহেব যেহেতু বলে দিয়েছিল সে খারাপ জিনগুলো আমাকে আটকানোর চেষ্টা করবে, এই কারণে আমি পিছনে না ঘুরে সামনে থেকে আগাতে শুরু করি। তখনই আমার বাবা আমার পেছন থেকে ডাকে, কি রে, আমাকে নিয়ে যা, দেখ আমি তোর পিছনে দাঁড়ানো। কিন্তু আমি আরও জোরে জোরে হাঁটা শুরু করি, কারণ আমি বুঝে গিয়েছিলাম এগুলো সেই জিনদের কাজ। আমি হাঁটতে হাঁটতে জঙ্গল শেষে আমার বাইকের কাছে আসি। বাইকটাতে স্টার্ট দিয়ে আমি বাইক নিয়ে সেখান থেকে বের হতে শুরু করি। আমি বাইক চালাচ্ছি। সেই রাস্তার আশেপাশে আর কোনো গাড়ি চলাচল করে না, কারণ এটা একটা খুব নিরিবিলি রাস্তা। আমি কিছুক্ষণ বাইক চালানোর পরে লক্ষ্য করি আগে তো কোনো রাস্তাই নেই, সামনে অনেক বড় একটি নদী। আমি তখন ভাবতে থাকি, আমি কি ভুল রাস্তায় চলে আসলাম? কিন্তু ভুল রাস্তায় আসার কথা না, আমি তো আসার সময় এই রাস্তা ধরে এসেছিলাম। আমি ভাবি হয়তো আমি বেশি চিন্তার কারণে একটি ভুল রাস্তা বেছে নিয়েছি। তখনই আমার বাইকটি থেমে যায়। এই বাইকটা থেকে নেমে পিছনে ঘুরে দেখার চেষ্টা করি যে আমি অন্য কোনো রাস্তায় চলে এসেছি কিনা। এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। পিছনে ঘুরে তাকিয়ে দেখি 17টি কালো ছায়া। তাদের চেহারা দেখা যাচ্ছে না, তাদের চোখ দুটো বাতির মতো জ্বলজ্বল করছে। তারা সকলে একসাথে হাসতে হাসতে বলে, শেষমেশ সে আমাদের ফাঁদে তুই পাড়া দিলি। কি কি ভাবছিলি তুই? ভুল রাস্তায় চলে এসেছিস? সারে না রে বেটা, তুই সামনে ঘুরে দেখ না একবার। আমি আবার আমার বাইকের সামনে ঘুরে দেখি সামনে তো কোনো নদী নেই। আমি তো সঠিক রাস্তায় ছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে যে আমি দেখলাম আমার পথের মাঝে একটা অনেক বড় নদী। তখন সেই 17টি জিন আমাকে বলে, আমরা মায়া করে তোর সামনে দেখেছি তুই একটি নদীর পাড়ে চলে এসেছিস, কিন্তু বাস্তবে তুই একটি রাস্তার মাঝে ছিলি। তখন সেই 17টি জিন আমার কাছে আসে আর আমাকে ধরে অন্য একটি স্থানে ছুঁড়ে মারে। তারা আমাকে বলে, এই গাছের ডাল নিয়ে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। সেই জিনগুলো আমাকে অনেক মারে। আর একটা সময় যখন তারা আমাকে হত্যা করতেই যাবে, তখনই একটি জোরে বাতাস এসে তাদেরকে অন্য একটি স্থানে ছুঁড়ে মারে। আর কেউ একজন আমার পেছন থেকে এসে আমাকে মাটি থেকে তুলে। আমি দেখি এটা তো রেশমিপুরী। রেশমিপুরী সেই 17টি জিনকে বলে, তোদের এত বড় সাহস, তোরা আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তুলিস? এটা বলে রেশমিপুরী তাদের দিকে এগিয়ে যায়। সে 17টি জিন নিলেও যেন রেশমিপুরীর সাথে পারছিল না, কারণ সে তো কোনো সাধারণ পরী না, সে তো ছিল পরীদের রানী নার্গিস পরীর সন্তান রেশমিপুরী। রেশমিপুরী সেই 17টি জিনের থেকে একটি জিনকে হত্যা করে। এটা দেখে বাকি 16টি জিন সেখান থেকে পালিয়ে যায়। এবার রেশমিপুরী আমার কাছে এসে বলে, তুমি আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের জীবন বাজি রেখে জঙ্গলে এলে। তোমার কাছে আমি এতটাই বিরক্তিকর হাসান? ওই যে তোমার গাছের ডালটা, যাও এটা নিয়ে বাড়িতে যাও, আর তুমি কাল এটাকে হাতে বেঁধে দিও যাতে আমি আর তোমার কাছে না আসতে পারি। আমি বুঝতে পারছিলাম রেশমিপুরী কান্না করছে। রেশমিপুরী সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল। আমি কি ঠিক করছি? কারণ রেশমিপুরী আজ না আসলে আমি হয়তো বেঁচে থাকতাম না, আর তাকেই আমি আমার জীবন থেকে তাড়িয়ে দিতে চাই। এটা কি আমি ঠিক করছি? সে তো আমাকে অনেক ভালোবাসে, আমার কি তার ভালোবাসা প্রত্যাখ্যান করা ঠিক? আমি সেই গাছের ডালটি হাত দিয়ে দূরে ছুঁড়ে মারি আর মনে মনে বলি, রেশমিপুরী যখন আমাকে এতটা ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো, কিন্তু আমি তাকে কি করে বলবো আমি তাকে ভালোবাসতে চাই? আমি ভাবি আগামীকাল রেশমিপুরীকে আমি স্মরণ করব, সে দিঘির পাড়ে যেখানে কিনা তার সাথে আমার প্রথমবার দেখা হয়েছিল। রেশমিপুরী যাওয়ার পর আমি সেই জঙ্গল থেকে বাড়িতে ফিরে আসি। আমার হাতে ডালটা না দেখতে পেয়ে হাফেজ সাহেব আমার কাছে জানতে চায় কি হয়েছিল। আমি তাকে সবটা খুলে বলি।
আর এটাও বলি, আমি রেশমিপুরীর সাথে সাথেই থাকতে চাই। আমি চাই সে আমার জীবনে সবসময় থাকে, জানো, যেমনটা আপনার জীবনে একটা পরী আছে ঠিক একইভাবে। এটা শুনে বাবা খুব রেগে যায় আর আমাকে মারতে আসে। আমি বাবাকে বলি, সে যদি না থাকতো তাহলে আমি আজকে আর ফিরে আসতাম না বাবা। কি ভুল ছিল তার? এটাই তো সে আমাকে ভালোবাসে। হাফেজ সাহেব আমার বাবা মাকে বলে, হাসান ওর জায়গা থেকে ঠিক আছে, কারণ ওর জীবন রেশমিপুরী বাঁচিয়েছে। রেশমিপুরী সেখানে যদি না উপস্থিত হতো, সে জিনরা হাসানকে খুব ভয়ানক মৃত্যু দিত। হাফেজ সাহেব আমাকে বলেন, ঠিক আছে তুমি তার সাথে থাকতে পারো, তবে একটি শর্ত আছে। আমি হাফেজ সাহেবের কাছে জানতে চাই কি শর্ত। দেখো হাসান, রেশমিপুরীকে তুমি যদি ভালো করতে পারো, তাকে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করাতে পারো, সবসময় তুমি তাকে সৎপথে রাখতে পারো, আর তার মাধ্যমে মানুষের উপকার করতে পারো, তাহলেই তোমরা দুজন এক হতে পারো। রেশমিপুরী হচ্ছে পুরীদের রানীর মেয়ে, তার ভেতরে অনেক শক্তি আছে। তুমি ওর মাধ্যমে অনেক মানুষের উপকার করতে পারো। তোমরা দুজন যদি একসাথে এই ধর্মের রাস্তায় চলো আর খারাপ জিন তার হাত থেকে মানুষদের উদ্ধার করো, তাহলেই তোমরা একসাথে থাকতে পারো। কিন্তু তোমরা কখনোই একে অপরের সাথে মিলন করতে পারবে না, কারণ সেটা প্রকৃতির বিরুদ্ধে। তোমরা শুধু একে অপরকে মন থেকে চাইতে পারবে। তুমি তো জানো হাসান, আমার বউটাও একজন পরী, কিন্তু আমরা কখনোই শারীরিক সম্পর্ক করিনি একে অপরের সাথে। শরীরকে ঘিরে ভালোবাসা হয় না, আমরা একে অপরকে মন থেকে ভালোবাসি। তুমি যদি এরকম পারো তাহলে তোমরা অবশ্যই একসাথে থাকতে পারো, আর যদি না পারো তাহলে আমি বলবো তুমি তাকে তোমার থেকে দূরে সরিয়ে দাও। এখন কি করবে সেটা একান্ত তোমার ভেতরে। আমি হাফেজ সাহেবকে বলি, আমি আপনার মতো তাকে মনে মনে ভালোবাসবো, আর দিনে রাস্তায় চলবো, আর আপনার মতোই মানুষদের উপকার করব। যতদিন বেঁচে থাকবো। হাফেজ সাহেব আমাকে বলে, কিন্তু তোমাকে একটি মানুষের মেয়েকে বিয়ে করতে হবে, কারণ বিয়ে আমাদের জন্য ফরজ। হাফেজ সাহেব আমাকে বলে, আমি কিন্তু 2টা বিয়ে করেছি। একটি আমার পরী বউ, যাকে কিনা তোমরা সেদিন দেখলে, আর একটি বউ আছে আমার, যে কিনা ঘরে থাকে, সে একজন মানুষের মেয়ে। আমি তার থেকে অনুমতি নিয়ে এই পরীটাকে বিয়ে করেছিলাম। আমার মানুষ বউ তাকে মেনে নিয়েছে। তুমি আগে রেশমিপুরীর সাথে এই বিষয়ে কথা বলো, এরপরে বলবে তুমি তাকে ভালোবাসবে, কিন্তু মনে মনে, আর তার জন্য তাকে পুরোপুরি আল্লাহর পথে চলতে হবে। তুমি রেশমিপুরীকে এটাও বলবে তুমি রেশমিপুরীকে বিয়ে করবে, কিন্তু তার আগে তুমি আরেকটি মানুষ মেয়েকে বিয়ে করবে। তুমি মানুষ মেয়ের সাথে সংসার করবে, পাশাপাশি তার সাথে সংসার করবে, যেমনটা কি না আমি করি। এসব বলার পরেও যদি রেশমিপুরী তোমাকে বিয়ে করতে চায়, তাহলে তুমি তাকে চোখ বুঝে বিয়ে করতে পারো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব। আমি হাফেজ সাহেবকে বলি, ঠিক আছে, আজ রাতে আমি তার সাথে কথা বলবো। সেদিন রাত 1টা বাজে। আমি আমার ভাইটাকে নিয়ে সেই দিঘির পাড়ে যাই। সেখানে গিয়ে আমি রেশমিপুরীকে বারবার স্মরণ করি, যাতে সে আমার সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি দিঘিটার থেকে উঠে আসলো রেশমিপুরী। সে তো আমাকে দেখে অনেক খুশি হয়। আমি তাকে বলি, আমি তোমাকে ভালোবাসবো আর তোমাকে বিয়ে করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। রেশমিপুরী আমার কাছে জানতে চায়, কি শর্ত? আমি তাকে সবটা বলি, যেমনটা হাফেজ সাহেব আমাকে শিখিয়ে দিয়েছে। আমি রেশমিপুরীকে বলি, এখন তুমি ভেবে বলো, তুমি কি এখন আমার সাথে থাকতে চাও সারা জীবন? রেশমিপুরী তখন চুপ ছিল। তারপরে সে যা বলে, এটা শুনে আমি পুরো অবাক হয়ে যাই। রেশমিপুরী আমাকে বলে, আসলে হাসান, আলেম সাহেব চায় না যে তুমি আমার সাথে থাকো, এই কারণে এসব শর্ত তোমাকে জোরে দিয়েছে। আর আলেম সাহেব যে বলেছে আমার খালামণিকে সে দিনের পথে এনেছে, সেটার বিষয়ে তো আমি কিছু জানি না। আসলে কি করে আমার খালামণিকে বিয়ে করলো আর তাদের পরিচয় কি করে হলো, সেসব কিছুই আমি জানি না। আমি ছোটবেলায় শুনেছি আমার খালামণি আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু কেন গেছে সেটা আমি জানি না। আমি তখন রেশমিপুরীকে বলি, চলো তাহলে আজকে আলেম সাহেবে আর তোমার খালামণির মুখে শোনা যাক তারা কি করে একে অপরকে পেল। তখন আমি রেশমিপুরীকে সাথে করে আমার বাড়িতে আসি, আর আলেম সাহেবের রুমে এসে বলি, আমার সাথে রেশমিপুরী এসেছে আপনার সাথে কিছু কথা বলার জন্য। আলেম সাহেব আমাকে বলল, ঠিক আছে, ওকে নিয়ে আমার ঘরে প্রবেশ করতে পারো তুমি। রেশমিপুরী ঘরে ঢুকে আলেম সাহেবকে একটি সালাম দিল, আর তার কাছে জানতে চাইল, কি করে আপনি আমার খালামণিকে পেলেন আপনার জীবনে, আর কি করে আপনি তাকে বিয়ে করলেন। তখন আলেম সাহেব একটি মুচকি হাসি দিয়ে আমাকে আর রেশমিপুরীকে বলল, আজ থেকে আরও 12 বছর আগে আমি কোনো আলেম ছিলাম না, আমি ছিলাম একটি চাষা। সবাই এক নামে চিনত আমাকে সুজন চাষি বলে। আমার বাবা ছিল না, আর না ছিল কোনো ভাই বোন। আমার মায়ে ছিল আমার পুরো পৃথিবী। বাবা মরার আগে আমাদের জন্য শুধুমাত্র একটি ছোট্ট চাষাবাদের জন্য জমি রেখে গিয়েছিল। সে জমিতেই চাষবাস করে আমি আমার মাকে নিয়ে চলতাম। জানো হাসান, আমার মা একদিন অনেক অসুস্থ হয়ে পড়েছিল,
আর সে কারণে আমি তখনকার সময় আমাদের গ্রামের জমিদার মিজান খানের থেকে কিছুটা টাকা ধার করে নিয়ে এসেছিলাম। সে টাকা দিয়ে আমি আমার চিকিৎসা করে তাকে সুস্থ করেছিলাম। কিন্তু জমিদার মিজান খান মোটেও ভালো মানুষ ছিল না, সে ছিল লোভী ও বেঈমান একজন মানুষ। জমিদার মিজান খান প্রতি মাসে মাসে আমার ওই ধানের টাকাটা দিয়ে লাভ নিত, কিন্তু তার মুখের উপর দিয়ে কেউ কথা বলতে পারতো না। তাই আমি বাধ্য হয়েই কষ্ট করে কোনোভাবে টাকাটা পরিশোধ করতেছিলাম। জমিদারের টাকা দেওয়ার জন্য আমাকে রাত দিন কাজ করতে হতো। তখন ছিল গরমকাল, আমি ধান বুনেছিলাম। সব চাষারা বিকেল হলেই যার যার বাড়িতে চলে যেত, কিন্তু আমি গভীর রাত পর্যন্ত আমার সেই ধান খেতে কাজ করতাম, কারণ আমাকে যে প্রতি মাসেই দ্বিগুণ টাকা জমিদারকে ফেরত দিতে হবে। একদিন রাতের বেলায় আমি কাজ করার সময় আমার সাথে দেখা হয়েছিল রেশমিপুরীর খালামণির সাথে। প্রতিদিনের মতোই আমি যখন ঘুম থেকে উঠে ক্ষেতের কাজ করার জন্য রওনা দেব, তখন মা পেছন থেকে বলল, আজও কি এই রাতে খেতে কাজ করবি বাবা তুই? হ্যাঁ মা, নয়তো জমিদারের টাকা আমি কি করে পরিশোধ করব মা? টাকা দেওয়ার সময় তো আর মাত্র 3 দিন, ধানগুলো পেকে গেছে, সেগুলো কেটে গঞ্জে বিক্রি করে টাকা নিয়ে জমিদারকে দিতে হবে, নয়তো জমিদার কি করবে সেটা তো তুমি ভালোভাবেই জানো না। তখন মা বলেছিল, ঠিক আছে সুজন, তোমার দুপুরের খাবারের সাথে রাতের খাবারটাও দিয়ে দিচ্ছি বাবা। আর কাল তো তোমার জন্য কিছু পিঠে বানিয়েছিলাম, যেগুলো তুমি খাওনি সেগুলো বাকিদের দিয়ে দিলাম, মনে করে খেয়ে নিও। তখন আমি আবার মায়ের থেকে বিদায় নিয়ে খাবারের বাটিটা নিয়ে খেতে দিকে চলে গেলাম। দিন পুড়িয়ে যখন সন্ধ্যা নেমে এলো, তখন সকল চাষিরা যার যার বাড়িতে যেতে লাগলো। একটি চাষি আমাকে ডেকে বলল, কিরে সুজন, আজও কি রাতে কাজ করবি খেতে? হ্যাঁ কাকা, কি করব বলেন, জমিদারের টাকাটা দিতে হবে যে। কাকা আমাকে বলল, ঠিক আছে, সাবধানে কাজ করিস, আমরা সবাই গেলাম তাহলে। সন্ধ্যা শেষে রাত নেমে এলো। আমি একটি হারিকেন জ্বালিয়ে কাজ করছিলাম। মধ্যরাতে আমার প্রচুর ক্ষুধা পায়। আমি আমার জমির পাশের পুকুর থেকে হাত পা পরিষ্কার করে মায়ের দেয়া খাবার নিয়ে খেতে বসলাম। আমার জমির পাশে তখনই আমি শুনতে পেলাম যে আমার জমিতে কিছু একটা দৌড়াদৌড়ি করছে। শুরুতে আমি ভাবি হয়তোবা এগুলো শেয়াল, তাই আমি একটি লাঠি নিয়ে সেদিকে গেলাম, কিন্তু আমি ধান ক্ষেতের কাছে এসে কিছুই দেখতে পেলাম না। তখন আমি মনে মনে ভাবছিলাম, কি হচ্ছে এসব? আমি আবার হাঁটতে হাঁটতেই আমার খাবারের বাটিটার কাছে এলাম। কিন্তু রেশমিপুরী আর হাসান, তোমরা কি জানো তখন আমি এসে কি দেখছিলাম? রেশমিপুরী আর আমি দুজনেই আলেম সাহেবের কাছে জানতে চাইলাম, আপনি খাবারের বাটিটার কাছে এসে কি দেখেছিলেন? পুকুর থেকে হাত পা ধুয়ে খাবার নিয়ে বসলাম আমি। খাবার শেষে 3 নাম্বার বাটিটা খুলে দেখি সেটার ভিতরে মা কিছু পিঠা বানিয়ে দিয়েছে। এগুলো ছিল কুলি পিঠা। সুজন বলে, এত রাতে পিঠা খাবো, আর না খেলে তো পিঠাগুলো নষ্ট হবে। আমি যখনই পিঠাগুলো হাতে নিব, তখনই শুনতে পেলাম আমার ধান খেতে কেমন যেন একটা শব্দ আসছে। আমি ভাবি হয়তোবা সেখানে জঙ্গলি শিয়াল এসেছে, তাই সে পিঠার বাটিটা ওইখানেই রেখে ক্ষেতের দিকে যায় দেখার জন্য কি হচ্ছে। আমি ক্ষেতের দিকে যাই, কিন্তু সেখানে তো কিছু ছিল না। তাহলে এত শব্দ কোথা থেকে এলো? আমি আবার যখন খাবারের জায়গাটায় আসি, আমি দেখি সেখানে পিঠার বাটিটা উল্টো হয়ে পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওইখানে গিয়ে দেখি ওইখানে কোনো পিঠে নেই, বাটিটা পড়ে আছে শুধু। তখনই আমি শুনতে পাই চারিপাশ থেকে একটি মেয়ের হাসি শব্দ আসছে। আমি শব্দটা শুনে ওইদিকে তাকাই। আমি দেখতে পাই রাস্তার ওপারে একটি তালগাছের আগায় সুন্দর একটি লাল পোশাক পরে একটা মেয়ে বসে আছে। মেয়েটি তালগাছের আগায় বসে পা দুটো ঝুলাচ্ছে, আর তার হাতেই সেই কুলি পিঠাগুলো সে খাচ্ছে আর বলছে, এগুলো আপনার মায়ের বানানো? সেটা বুঝতে পারলাম আমি। ওই মেয়েটা আমাকে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুস্বাদু পিঠা এর আগে আমি কখনো খাইনি, আমাকে মাফ করবেন, আপনাকে না বলেই আপনার পিঠাগুলো চুরি করলাম। মেয়েটা আরও বলে, আপনি চাইলে এখান থেকে কিছু পিঠা নিতে পারেন, কি খাবেন আপনি? মেয়েটার চেহারা ভয়ানক ছিল না, তবে সে যেভাবে ওইখানে উঠে বসেছিল সেটা দেখে আমি অনেক ভয় পাই, আর সেখান থেকে একটি দৌড় লাগাই। আমি দৌড়াতে দৌড়াতে আমার বাড়ির কাছে এসে একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। আমার চিৎকার শুনে আমার মা ঘর থেকে বের হয়ে দেখে তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার মা আশেপাশের বাড়ির আরও কিছু লোকজন জড়ো করে আমাকে ঘরে শুইয়ে দেয়। আমার জ্ঞান ফিরে 2 দিন পর। আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি আমার মা আমার পায়ের কাছে বসে কান্না করছে। আমি মাকে বলি, মা কান্না করছো কেন? আমি ঠিক আছি। আমার জ্ঞান ফিরতে দেখি আমার মা খুব খুশি হয়, কিন্তু আমি মাকে বলি, মা এখন তো অনেকটা দেরি হয়ে গেল, আজকেই তো জমিদারের টাকা দেওয়ার শেষ দিন। তখনই ঘরের বাইরে থেকে জমিদারের লোক আমার নাম ধরে ডাকাডাকি করে। আমি বাইরে এসে তাদের বোঝানোর চেষ্টা করি যে আগামী কিছুদিনের ভিতরে আমি টাকা পরিশোধ করে দেব, কিন্তু জমিদারের লোক আমায় টানতে টানতে জমিদারের কাছে নিয়ে যায়।
জমিদার আমাকে অনেক মারধর করে আর বলে, আগামী 4 দিনের ভেতরে যদি তুই টাকা না দিস তাহলে তোদের বাড়ির পুরোটা আমি কেড়ে নিব, তোদের আমি রাস্তার ভিখারি করে দেব। আমাকে এতটাই মারা হয়েছে আমি ঠিকভাবে হাঁটতেও পারছিলাম না। আমি কোনোভাবে কষ্ট করে আমার বাড়িতে আসি। আমার মা আমার এই অবস্থা দেখে খুব ভেঙে পড়ে। তখন আমি বলি, মা তুমি চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। আর আর কাল থেকে আমি আবার খেতে কাজ করব, যে করেই হোক জমিদারের টাকা দিতেই হবে। মা আমাকে ধরে ঘরে নিয়ে আসে। আমি মাকে বলি, মা অনেক ক্ষুধা লাগছে, কিছু কি খাবার এনে দাও। ঘরে কোনো চাল ছিল না। মা আমাকে না করতে পারেনি। সে বলে, আমি খাবারের ব্যবস্থা করে আনছি। তোমরা জানো, আমার মা প্রতিবেশীদের থেকে সাহায্য নিয়ে কিছুটা খাবার আমার জন্য নিয়ে আসে। রাতে আমি আমার রুমে ঘুমিয়েছিলাম, কিন্তু আমাকে এতটাই মারা হয়েছে যে আমি ব্যথার কারণে ঘুমাতে পারছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি খুব কান্না করি এই ব্যথার কারণে। আমি চোখ বুজেছিলাম, কিন্তু তখনই আমি অনুভব করতে পারি আমার শরীরে কেউ হাত বুলাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো, সে আমার শরীরের যেখানে যেখানে হাত বুলাচ্ছে সেখানের ব্যথা চলে যাচ্ছে। কে এমনটা করছে দেখার জন্য আমি যখন আমার চোখ খুলি, আমি যা দেখি সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চোখ খুলে দেখে সেই মেয়েটি আমার শরীরকে ছুঁয়ে দিচ্ছে বারবার। যে মেয়েটাকে আমি সেদিন রাতে তাল গাছের আগায় বসে থাকতে দেখেছিলাম, যাকে দেখে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আজকে আমি সেই মেয়েটিকে দেখে মোটেও ভয় পাচ্ছি না। বরঞ্চ তার উপর আমার খুব রাগ হচ্ছে, কারণ তার জন্যই আমি এত বড় একটি বিপদে পড়েছি। আমি সেই মেয়েটিকে বলি, আপনি এখনই এখান থেকে চলে যান। আপনার জন্য আজকে আমি এত বড় একটি বিপদে পড়েছি। আপনার জন্য আমাকে আর আমার মাকে এখন বাড়ি ছাড়তে হবে। তখন সে মেয়েটি আমাকে বলে, আমাকে মাফ করবেন, কিন্তু আমি বুঝতে পারিনি সেদিন যে এরকমটা হয়ে যাবে। আসলে আমি মজা করতে করতে আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আপনি আমাকে মাফ করে দেন। মেয়েটা এত সুন্দরভাবে আমার কাছে মাপ চাইছিল, আমি তাকে মাফ না করে থাকতে পারলাম না, কারণ তার মুখে ছিল অদ্ভুত ধরনের মায়া। আমি মেয়েটিকে বলি, আমি বুঝতে পারছি আপনি কোনো মানুষ না, কারণ আপনার এত রাতে আমার রুমে আসা, তারপরে সেদিন রাতে ওই গাছের আগায় বসে থাকা, এগুলো মানুষদের পক্ষে করা সম্ভব না। মেয়েটি তখন বলে, আমি একটি পরী, আমি একটা ভালো পরী, আমি কখনো কোনো মানুষের ক্ষতি করিনি। আমি সেই বট গাছটাই থাকি। আমি সেদিন গাছের আগায় বসেছিলাম আর আপনাকে দেখছিলাম। আমি দূর থেকে লক্ষ্য করি আপনি পিঠা খাচ্ছেন। পিঠা আমার খুব পছন্দ, তাই আমি আপনাকে না বলে লুকিয়ে লুকিয়ে পিঠাগুলো নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি ভাবতে পারিনি এ কারণে আপনি এত বড় একটি বিপদে পড়বেন। আমি যদি জানতাম আপনি এত বড় বিপদে পড়বেন তাহলে আমি কখনো পিঠাগুলো চুরি করতাম না। আমি মেয়েটাকে বলি, যা হওয়ার তো হয়ে গেছে। আমি লক্ষ্য করি আমার শরীরে এখন আর কোনো ব্যথা নেই, কারণ ওই মেয়েটি আমাকে যখন ছুঁয়ে দিয়েছে তখনই আমার শরীরের ব্যথাগুলো উধাও হয়ে গেছে। আমি এখন পুরোপুরি সুস্থ। মেয়েটি আমাকে বলে, আমার জন্য যখন আপনি এত বড় বিপদে পড়েছেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি সেই পরীটাকে বলি, কি করে আপনি আমাকে সাহায্য করবেন শুনি? সে বলে, আপনার তো অনেক টাকার দরকার, তাই না? আমি তাকে বলি, হ্যাঁ আমার টাকার দরকার, কিন্তু আপনি তো মানুষ না, আপনি কোথায় টাকা পাবেন? তখন পরীটা আমাকে বলে, আমার কাছে টাকা নেই তো কী হয়েছে, আমি গুপ্তধনের সন্ধান জানি। আমি পরীটাকে বলি, গুপ্তধন মানে? আপনি কি বলতে যাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। পরীটা আমাকে বলে, আমি কিছু জায়গার সন্ধান জানি, সেখানে খোদাই করলে মাটির নিচে কিছু গুপ্তধন আছে। আসলে অনেক অনেক বছর আগে কিছু লোভী মানুষ তাদের টাকা পয়সা রাখার জন্য মাটির তুলায় লুকিয়ে রাখতো সেগুলো, কারণ তারা ভাবতো তাদের সারা জীবনের সঞ্চয় কেন তাদের ছেলেমেয়েরা ভোগ করবে। তখনকার সময়ের মানুষদের চিন্তাভাবনা ছিল অন্যরকম। তারা কখনোই চাইতো না তাদের সারা জীবনের রোজগার অন্য কেউ ভোগ করুক, তাই তারা মরে যাওয়ার আগে তাদের সারা জীবনের সঞ্চয় গভীর রাতে মাটির তলায় লুকিয়ে রাখত। পরে যখন সময়ের সাথে তারা মারা যেত, তাদের টাকা পয়সাগুলো সেখানে মাটির তলায় পড়ে থাকতো। আমি কিছু গুপ্তধনের সন্ধান জানি। আসলে আমি এই জায়গাটায় গত 400 বছর ধরে বসবাস করছি। আমি সেসব ঘটনা সাক্ষী। তারা যখন টাকা পয়সাগুলো লুকিয়ে রাখার জন্য গভীর রাতে আসতো, আমি সেই তালগাছে বসে বসে সব কিছু দেখতাম। আপনি আমার সাহায্য সেগুলো উদ্ধার করতে পারেন সাহায্যে, আর আপনার অবস্থার পরিবর্তন করতে পারেন। আপনি আগামীকাল রাতে খেতে আসবেন। খেতে কাজ করার নাম করে আমি আমার তাল গাছেই থাকবো, আপনি সেখানে এসে আমার সাথে দেখা করবেন। এটা বলে সেই পরীটা সেখান থেকে চলে গেল। আমার এখন কি করা উচিত? আমার কি গভীর রাতে সেই পরীটার সাথে দেখা করা উচিত? সেই পরীটা কি আসলেই আমাকে সাহায্য করতে চায়, নাকি রাতের অন্ধকারে আমার কোনো ক্ষতি করবে সে? সুজন, আপনি আগামীকাল রাতে খেতে আসবেন কাজ করার নাম করে। আমি তালগাছে থাকবো, আপনি সেখানে এসে আমার সাথে দেখা করবেন। এটা বলে পরীটা সেখান থেকে চলে গেল।
আগামীকাল সকালে মা যখন দেখল আমার পুরো শরীরের ক্ষত আঘাত চলে গেছে, মা তো পুরোই অবাক। মা আমাকে বলে, এত তাড়াতাড়ি তোর শরীরের আঘাত কী করে মিটে গেল? আমি মাকে বলি, এই সবটাই উপরওয়ালার সাহায্য, তুমি চিন্তা করো না, আমি এখন কাজে যাচ্ছি আর রাতে আমি ফিরবো না মা, কারণ আজকে রাতে ধান কাটতেই হবে। মা তো আমাকে কোনোভাবেই যেতে দেবে না, কারণ সেদিন রাতে আমি যে ভয় পেয়েছি মাকে সবটা বলিনি। আমি মাকে বলি আমি আজকে ভয় পাবো না, কারণ আমাকে যে ভয় দেখিয়েছে সে আজকে আর আমাকে ভয় দেখাবে না। মা আমাকে বলে, তুমি কি করে জানলে আজকে সে তোমাকে ভয় দেখাবে না? আমি মাকে বলি, এসব তুমি বুঝতে পারবে না, আমাকে যেতে হবে মা। মা আমাকে কোনোভাবেই যেতে দেবে না। তখন আমি মাকে একটি মিথ্যে কথা বলি। আমি মাকে বলি, আমি একা না, আমার পাশের জমিনের আশাফুল ভাইও কাজ করবে। তখন মা বলে, আশাফুল তোর ক্ষেতের পাশেই তো ঠিক আছে, সে যেহেতু রাতে আছে সে তোকে দেখে রাখবে, তাহলে তুই যেতে পারিস। আমি মাকে বলি, মা আজকে দুপুরে খাবারের সাথে কিছু পিঠা বানিয়ে দিও তো, সেদিন তো পিঠাগুলো খেতে পারলাম না, আজকে একটু বেশি করে বানাবে। মা রান্নাঘরে চলে গেল। ঘরে তেমন বাজার ছিল না, কিন্তু কিছু টাকা মা জমিয়ে রেখেছিল, সেটা দিয়েই বাজার করলো আর আমার জন্য দুপুরের খাবার আর পিঠে বানিয়ে দিল। আমি খাবারের বাটিটা হাতে নিয়ে ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সারাদিন খেতে কাজ করে রাতে সেই তাল গাছের কাছে বসেছিলাম। আমি সেই পরীটাকে ডাকি, কোথায় আপনি? আপনি বলেছিলেন আমাকে এখানে আসতে, আমি এসেছি। এখন আপনি আমাকে চাইলে মারতেও পারেন, আবার সাহায্য করতে পারেন। আপনি সাহায্য করলে আমার জীবন বেঁচে যাবে, আর আপনি আমাকে মেরে ফেললে মেরে ফেলতে পারেন, কারণ এই পৃথিবীতে আমার আর কোনো কাজ নেই। আর দুদিন পরে যদি আমি জমিদারকে টাকা না দেই, সেও আমাকে মেরে ফেলবে। তখনই খুব নরম একটি কণ্ঠে আমাকে বলল, কে আপনাকে মারবে? কে মারবে? আমি তো আপনার সাথে আছি। আমি থাকতে আপনার গায়ে হাত তুলবে, সেটা আমি হতেই দেব না। আমি দেখতে পাই তালগাছ থেকে সেই সুন্দরী পরীটি উঠতে উঠতে নেমে এলো। সে আমার কাছে এসে বলল, আপনার বাড়িটার ভিতরে পিঠা আছে না? আমি ঘ্রাণ পাচ্ছি। আপনি আপনার মাকে দিয়ে পিঠা বানিয়ে নিয়ে এসেছেন, কিন্তু এসবের কি দরকার ছিল সুজন? কারণ আপনাদের ঘরে তো টাকা পয়সা নেই। আমি পরীটাকে বলি, আমি মাকে বলেছিলাম পিঠা বানাতে। মা আমার আবদার রাখার জন্য যতটুকু ছিল ঘরের সব কিছু দিয়ে চেষ্টা করেছে কিছুটা পিঠা বানিয়ে দেওয়ার। পরীটা আমাকে বলে, পিঠাগুলো এখানে রাখেন, আপনি আমার সাথে আসেন। আজকের পর থেকে আপনার আর আপনার মা আর কখনোই অভাবে কষ্ট করতে হবে না সুজন। আজকের পর থেকে আপনার আর আপনার মা আর কখনোই অভাবে কষ্ট করতে হবে না সুজন। তখন আমি এই সুন্দরী পরীর সাথে হাঁটা শুরু করি। আমি তার সাথে 20 মিনিট হাঁটার পরে আমাদের সকল চাষি ভাইদের ধান ক্ষেতগুলো পাড়ি দিয়ে একটি নদীর কাছে নিয়ে আসে সে আমায়। নদীর পাড়ে একটি বটগাছের কাছে আমাকে ওই পরীটি নিয়ে যায় আর আমাকে বলে, ওই পাশটাতে আপনি মাটি খোঁড়েন। আমি একটি কোদাল সাথে করে নিয়ে এসেছিলাম, কারণ গতকাল পরীটি আমাকে মাটি খোঁড়ার জন্য কিছু আনতে বলেছিল। আমি পরীটির কথা মতো কোদাল দিয়ে সেই জায়গাটার মাটিগুলো সরাতে শুরু করি। 50 হাত মাটির গভীরে খোঁড়ার পর আমি একটি কলসি দেখতে পাই। পরীটি আমাকে সেই কলসিটা উপর নিয়ে আসতে বলে। আমি তার সাহায্যে সেই কলসিটাকে উপরে নিয়ে আসি। আমাকে সে বলে, কলসিটা আপনি খুলেন আর দেখেন এটার ভিতরে কি আছে। আমি পরীর কথা মতো কলসিটা খুলি আর দেখতে পাই সেই কলসির ভিতরে অনেক সোনার মোহর ছিল। আমি এগুলো দেখে খুব অবাক হই আর তার কাছে জানতে চাই এত সোনার মোহর। সে আমাকে বলে, এগুলো ছিল তখনকার রাজার সেনাপতির ভাইয়ের। সেই সেনাপতির সাহায্যে রাজার গুপ্তধন থেকে কিছুটা মোহর সরিয়ে নিয়েছিল। ওই লোকটাও খুব লোভী ছিল। ওর মনে ভয় ছিল তার টাকা পয়সা কেন অন্য লোকেরা খাবে। এ কারণেই সে মরার আগে সব টাকা পয়সায় বট গাছের নিচে লুকিয়ে রেখেছিল। আমি তাকে বলি, আপনি এত কিছু জানলেন কি করে? পরীটি আমাকে বলে, আমি আপনাকে বললাম না আমি গত 450 বছর ধরে এই আশপাশেই থাকি। একদিন রাতে আমি এই বটগাছের ভেতরেই বিশ্রাম করছিলাম, তখনই আমি এই সব দেখছিলাম। লোকটি ভেবেছিল আশেপাশে কেউ নেই, কেউ জানতেও পারল না তার এই কর্মকাণ্ডের বিষয়ে। কিন্তু অদৃশ্য হয়ে যে অনেকেই চলাফেরা করে এটা হয়তো তার জানা ছিল না। পরীটা আমাকে বলে, এই টাকাগুলো নিয়ে আপনি আপনার বাড়িতে চলে যান, এখান থেকে জমিদারের টাকা পরিশোধ করে দিয়েন, আর বাকি টাকা দিয়ে আপনার জমিনের পাশাপাশি আমার এই তালগাছের আশেপাশের সকল জমি আপনি কিনে ফেলবেন। কারণ আমি চাই আমার তালগাছটা আপনার জায়গাতে থাকুক, কারণ এখন আমার বাসস্থানটা অন্য একটি মানুষের জমিনের পাশে। সে যদি আমার তালগাছটাকে কেটে দেয় তাহলে আমার বাসাটা হারিয়ে ফেলবো। আপনি আমাকে এতটুকু উপকার করেন। আমি পরীটাকে বলি, এসব আপনার জন্য হয়েছে আর আমি আপনার উপকার করব, এটা তো আমার সৌভাগ্য। আর আমি চাইবো না আপনি অন্য কারোর জায়গার উপরে থাকেন। সবার আগে আমি এই জায়গাটাই কিনবো। আমি পরীটাকে নিয়ে আবার সেই তাল গাছের কাছে আসি আর পরীটাকে সেই পিঠের বাটিটা দেই আর তাকে বলি, আপনার না পিঠে খেতে খুব পছন্দ, ধরেন এগুলো খান। পরীটা আমাকে বলে, আমি একা একা খাবো?
নাকি চলেন একসাথে মিলেমিশে খাওয়া যাক। আমরা দুজন সে পিঠাগুলো খাই আর সারা রাত একে অপরের সাথে গল্প করি। ফজরে কিছুক্ষণ আগে সুন্দরী পরীটা সে তালগাছে চলে যায় আর আমাকে বলে, এখন আপনি বাড়িতে ফিরে যান, তবে বাড়ি যাওয়ার আগে মসজিদের ফজরের নামাজটা আদায় করিয়েন, কারণ নামাজটাই সব, মরার পরে ওইটাই আপনার কাজে দিবে সুজন। আমি পুকুরঘাট থেকে হাত পা ধুয়ে এসে কলসিটাকে নিয়ে বাড়িতে আসি আর সাথে সাথে ফজরের আজান দেয়। আমি বের হয়ে যাই মসজিদের উদ্দেশ্যে। মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজটাকে আদায় করি। তারপরে বাড়িতে ফিরে আসি। আমি ওই কলসিটা আমার বাড়ির একটি পাশেই লুকিয়ে রেখেছিলাম। কলসি থেকে কিছুটা মোহর বের করে আমি গঞ্জে নিয়ে বেচি। সেখান থেকে ভালো কিছু টাকা পাই। ওই টাকা দিয়েই আমি জমিদারের সকল ঋণ পরিশোধ করে দেই। আর পাশাপাশি আমাদের জমির পাশে ওই তালগাছের সাথে থাকা সকল জমি আমি কিনে ফেলি। এক্ষেত্রে গ্রামের অনেকের নজর আমার উপরে পড়ে। সবাই ভাবতে থাকে রাতারাতি আমি এত টাকা পয়সা কোথায় পেলাম। জমিদার ভাবছিল আমি এক রাতের ভিতরে এত টাকা কোথায় পেলাম। একদিন রাতে আমি বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। জমিদারের লোক আমাকে জোর করে তার কাছে ধরে নিয়ে যায়। তখন জমিদার আমাকে একলা ঘরে অনেক মারধর করে আর আমার কাছে জানতে চায়, তুই এত টাকা পয়সা কোথায় পেলি? যেখানে কিছুদিন আগে তুই খেতে পারতি না, আর এখন কিনা তুই এত বড় জমির মালিক, আমার টাকা পয়সাও শোধ করে দিলি। বল, এত টাকা পয়সা তুই কোথায় পেলি? এটা বলে আমাকে অনেক মারধর করে। আমার হাত পা থেকে রক্ত বের হতে শুরু করে মারের আঘাতে। ওই ঘরে শুধু আমি আর জমিদারই ছিলাম। জমিদার আমাকে বারবার মারছিল আর বলছিল, আর কত সহ্য করবে, বলে দে, বলে দে এবার। আমি জানি তুই কোনো গুপ্তধন পেয়েছিস, নয়তো এটা তোর পক্ষে সম্ভব না। বল, সেই গুপ্তধন তুই কোথায় থেকে পেয়েছিস? তখনই আমি লক্ষ্য করি দরজার ভিতর দিয়ে সে পরীটা আমার সামনে এলো। সে আমাকে বলল, তাকে নাকি আমি দেখতে পাচ্ছি, এখানে জমিদার আমাকে দেখতে পাবে না। আরে, বুড়িটার কথাগুলো শুনতে পাচ্ছি, কিন্তু তাকে আমি কিছু বলতে পারছিলাম না, কারণ আমি যদি এখন বুড়িটার সাথে কথা বলি জমিদার বুঝে যাবে এখানে অন্য কেউ আছে। জমিদার আমাকে মারছিল, এটা দেখে পরীটা খুব রেগে যায়। তখনই পরীটা আমাকে বলে, তুমি ওকে বলে দাও তোমার জমির পাশে যে তাল গাছের গোড়ায় গুপ্তধনটা তুমি পেয়েছো। আমি পরীটার কথা মতো জমিদারকে বলি, আমাকে আর মারবেন না, আমি বলছি কোথায় আমি পেয়েছি গুপ্তধন, আর সেখানে হয়তো বা এখন অনেক গুপ্তধন আছে। জমিদার আমার কথা শুনে হাসতে হাসতে বলে, দেখলি, আমি জানতাম তুই গুপ্তধন পেয়েছিস। তখন জমিদার তার 4 জন লোকজনকে নিয়ে আর আমাকে নিয়ে সেই রাতেই রওনা দেয় আমার জমির পাশে সেই বটগাছটার উদ্দেশ্যে। কিন্তু সে তো আর জানতো না সেখানে তার জন্য কি অপেক্ষা করছে। জমিদার আর জমিদারের লোকজন যখন আমাকে এই বটগাছটার কাছে নিয়ে আসে, সে আমাকে বলে, বটগাছটার কোনো পাশে আছে গুপ্তধন, বল। কিন্তু আমি চুপ করেছিলাম। এটা দেখে জমিদারের লোক আমাকে মারতে শুরু করে। তখনই চারিপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে। চোখের পলকেই আকাশ জুড়ে মেঘ জমে যায়। এটা দেখে জমিদার কিছুটা ভয় পায়, কিন্তু জমিদারের লোকজন বলে, এটাতে ভয় পাওয়ার কি আছে? কিন্তু তখনই একটি মেয়ের হাসির শব্দ চারিপাশ থেকে ভেসে আসে, আর আস্তে আস্তে তাদের সামনে আসে সেই পরীটা। ওইটাকে দেখে জমিদারের একটি লোক সেই পরীটাকে দেখে এগিয়ে যায় তাকে মারার জন্য। কিন্তু সে পরী তো সে আর আমাদের মতো মানুষ না, তার শক্তি আমাদের থেকেও অনেকটা বেশি। সে জমিদারের ওই লোকটিকে ধরে একটি আছাড় দেয়, সাথে সাথেই লোকটি ওইখানেই মারা যায়। এটা দেখে জমিদারের সাথে থাকা বাকি 3 জন দৌড়াতে শুরু করে। কিন্তু পরী থেকে বাঁচা কি এতই সহজ? তাদের সবাইকে ওই পরীটা হত্যা করে। শেষমেশ সেই জমিদারের কাছে এসে দাঁড়ায়। পরীটা জমিদারকে বলে, তুই তোর জীবনে অনেক ভুল করেছিস, কিন্তু সব থেকে বড় ভুল করেছিস তুই সুজনের গায়ে হাত তুলে। ওটা তোর পাওনা টাকাগুলো সব দিয়ে দিয়েছিল, কিন্তু জমিদার তোর মনে জেগে উঠেছিল গুপ্তধনের লোভ। দেখবি কোথায় গুপ্তধন আছে। এটা বলে সে জমিদারের ঘাট ধরে মাটিতে একটা পাড়া দেয়। তার পাড়ার কারণে জমিদারের অর্ধেক শরীর মাটিতে গেড়ে যায়, আর জমিদার সেখানেই মারা যায়। পরীটি আমাকে ধরে ওঠায় আর বলে, তোমার কিছু হবে না, আমি তোমার কিছু হতে দেব না। সে আমাকে নিয়ে তালগাছটার কাছে আসে আর সেখানে শুয়ে দেয়। তারপর সেদিন রাতের মতো সে তার হাত দিয়ে আমার পুরো শরীরে আলতো ছোঁয়া দেয়। সাথে সাথে আমি সুস্থ হয়ে যাই। আমার ব্যথা কাটার আঘাত সব কিছু চলে যায়। পরীটা আমাকে বলে, আমি যতদিন এই পৃথিবীর বুকে আছি তোমার ক্ষতি কেউ করতে পারবে না সুজন। সুজন, তুমি জানো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি এটা সম্ভব না, কিন্তু সুজন, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। আমি পরীটার মুখে এসব কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। কি বলছে সেগুলা? এটা কিভাবে সম্ভব? সে তো আর আমাদের মতো মানুষ না, তার সাথে আমার ভালোবাসা কি করে হতে পারে? আমি পরীটাকে কিছু বলি না, আমি শুধু এটুকুই বলি, আমাকে বাড়িতে পৌঁছে দেন। পরীটা বুঝতে পারে আমি তার কথা শুনে বিরক্ত হয়েছি। এ বিষয়ে কিছু বলে না, সে আমাকে নিয়ে আমার বাড়িতে পৌঁছে দেয়। এত রাতে আমাকে বাড়িতে ফিরতে দেখে মা আমার কাছে দৌড় দিয়ে আসে।
ততক্ষণে পরীটা সেখান থেকে চলে গেছে। মা আমার কাছে এসে বলে, তুই কোথায় ছিলি? আমি কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। মা বলে, আমি তো ভেবেছিলাম জমিদারের লোক তোকে আবার না উঠিয়ে নিয়ে গেল। আমি মাকে বলি, তুমি জমিদারের কথা ভেবো না, সে আজকের পর থেকে আর আমাদের কোনো ক্ষতি করবে না। আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর আগামীকাল সবাই জানতে পারে যে জমিদারকে কেউ বা কারা খুব ভয়াবহভাবে মেরেছে। এই খবর পেয়ে জমিদারের ভাই পাশের গ্রামের জমিদার জহিরুল্লাহ আমাদের গ্রামে আসে। জমিদার জহিরুল্লাহ তার সাথে করে কিছু পুলিশ নিয়ে আসে। পুলিশেরা যখন দেখে এই ধরনের মৃত্যু, তখন তারা জমিদার জহিরুল্লাহকে বলে, এটা কোনো সাধারণ মৃত্যু না, এত কষ্ট দিয়ে কোনো মানুষকে হত্যা করতে পারে না। শুনলে হয়তো হাস্যকর মনে হবে, কিন্তু আবার মনে হচ্ছে এগুলো অন্য জগতের কে করেছে। এটা বলে পুলিশগুলো লাশটাকে উদ্ধার করে জমিদার জহিরুল্লাহর কাছে, বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিনই মৃত জমিদারের জানাজা পড়িয়ে মাটি দেওয়া হয়। কিন্তু তার ভাই জমিদার জহিরুল্লাহ এটা কোনোভাবেই মানতে পারছিল না, তার ভাইকে এত ভয়াবহভাবে কি হত্যা করেছে। জমিদার জহিরুল্লাহ জানতে চাচ্ছিল তার ভাইকে কে হত্যা করেছে। যখনই তার মনে পড়ে সকালের কথা, পুলিশগুলো তো বলেছিল এই মৃত্যুর পিছে হয়তো বা অন্য কোনো অদৃশ্য জগতের কারো হাত আছে। এই কারণে জমিদার জহিরুল্লাহ একটি তান্ত্রিকের কাছে যায়। সে তান্ত্রিককে জমিদার জহিরুল্লাহ বলে, তুমি যা চাইবে আমি তা দিব, তুমি যত টাকা চাইবে আমি দেব, কিন্তু আমাকে তুমি জানাও কি করে আমার ভাই মৃত্যুবরণ করলো। সে তান্ত্রিক বলে, আমাকে 2টা দিন সময় দাও, আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে খোঁজ নিয়ে দেখছি কি হয়েছিল সেদিন রাতে। 2 দিন পর জমিদার জহিরুল্লাহ আবারও সেই তান্ত্রিকের কাছে যায়। তখন সে তান্ত্রিক তাকে জানায়, তোমার ভাইকে কোনো মানুষ হত্যা করেনি, তোমার ভাইকে একটি পরী হত্যা করেছে। আসলে ওই পরীটি ওইখানেই থাকে, সে গত 450 বছর ধরে ওই জায়গাটার আশেপাশেই থাকে। তোমার ভাই ওইখানে কেন গিয়েছিল সেটা আমি জানি না, কিন্তু তোমার ভাইকে যে একটা পরী হত্যা করেছে সেটা আমি বলতে পারি। আপাতত এতটুকু জানা গেছে। আমি জানতে পেরেছি ওই পরীটা ওইখানেরই একটি তাল গাছে থাকে, কিন্তু ওই পরীটা অনেক শক্তিশালী, তার সাথে আমি পেরে উঠব না। কিন্তু তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোমার ভাইয়ের মৃত্যুর বদলা তুমি নিতে পারবে। জমিদার তান্ত্রিককে বলে, আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি? তান্ত্রিক যখন জমিদারকে বলে, তুমি যদি এমন কোনো শিশুকে এনে দিতে পারো যার পরিবারের সে একমাত্র সন্তান, আর তাকে যদি আমি আগামীকাল পূর্ণিমা রাতে বলি দিতে পারি, তাহলে আমি অসীম শক্তির মালিক হয়ে যাব আর ওই পরীটার সাথে যুদ্ধ করে তাকে হত্যা করতে পারবো। জমিদার জহিরুল্লাহ বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। জমিদার খুব গোপনে তার লোকদের মাধ্যমে এই গ্রামের একটি শিশুকে উঠিয়ে নিয়ে আসে, যার এই দুনিয়াতে আর কেউ বেঁচে ছিল না। সে বাচ্চাটাকে এনে সেই তান্ত্রিকের গুহায় নিয়ে যায়। তান্ত্রিক শিশুটিকে দেখে অনেক খুশি হয় আর বলে, শাব্বাস, তুমি তোমার কথা রেখেছ, আমি আমার কথা রাখবো। তোমার ভাইয়ের মৃত্যুর বদলা আমরা ঠিকই নেব, কিন্তু আজ না, আগামীকাল হচ্ছে মহাপূর্ণিমা, সেদিন রাতেই আমরা এই বাচ্চাটাকে বলি দেব। কিন্তু ওইদিকে সেই পরীটা এই সব কিছুই জানতো, কারণ সে ছিল খুব শক্তিশালী পরী। তার সাথে আরও অনেক পরীরা ওই জায়গার আশেপাশে থাকে। সে পরীগুলোই তার কাছে এসে বলেছিল সেই তান্ত্রিক আর জমিদার কি করছে এখন। ও সুন্দরী পরীরা রাতে আমার কাছে এসে বলে, তান্ত্রিক আর জমিদার জহিরুল্লাহ মিলে কি করছে, আমি আমার মৃত্যুকে নিয়ে ভাবি না, কিন্তু আমাকে মারার জন্য সে তান্ত্রিকটা ওই মাসুম বাচ্চাটাকে বলি দিবে আগামীকাল। আমি এটা শুনে ওই পরীটাকে বলি, এখন আমরা কি করব? সেই পরীটা আমাকে বলে, তুমি আমাকে সাহায্য করবে। আজকে রাতেই আমরা ওই তান্ত্রিকের কাছে যাব আর ওইখানে জমিদার কেউ পেয়ে যাব। যা করার আজকে রাতেই করতে হবে, কারণ কালকে রাতে ওই শিশুটাকে তারা হত্যা করবে। আজকে হয়তোবা আমরাও তান্ত্রিক জমিদারকে সেখানে হত্যা করব, নয়তোবা আমরা দুজন সেখানে বলি হয়ে যাব। দেখেন সুজন, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে হয়তোবা আমরা ওই মাসুম বাচ্চাটাকে উদ্ধার করতে পারবো, আর আল্লাহ পাক আমাদের অবশ্যই সাহায্য করবে, কারণ এটা একটা ভালো কাজ। আমি আপনাকে জোর জবরদস্তি করছি না, শুধু এতটুকুই বলছি, একটি মাসুম বাচ্চাকে আমাদের বাঁচাতে হবে। আমি পরীটিকে বলি, অবশ্যই আমি তোমার সাথে যাব, এতে যদি আমার মৃত্যু হয় আমি সেই মৃত্যু হাসি মুখে মেনে নেব, কিন্তু আমরা ওই বাচ্চাটার কিছুই হতে দেব না। আমি পরীটার ঘর থেকে বের হয়ে আসি। পরীটা আমাকে বলে, তুমি তোমার সাথে 1 বোতল জমজমের পানি আর পবিত্র কোরআন নিয়ে নাও। আমি তার কাছে জানতে চাই এগুলো কেন নিতে হবে। পরীটা আমাকে বলে, সেই তান্ত্রিকের গুহার সামনে 20 জন খারাপ জিন তাকে পাহারা দেয়। আমি সেই 20টি জিনের সাথে পেরিয়ে উঠব না। আপনি আমার সাহায্যে ওদের সাথে যুদ্ধ করবেন। আপনার হাতিয়ার হচ্ছে পবিত্র কোরআন আর সেই জমজমের পানি। তুমি জমজমের পানিগুলো তাদের শরীরে ছিটিয়ে দেবে আর পবিত্র কোরআন থেকে এই আয়াতগুলো পড়বে। এই সূরাগুলো পড়লে তারা খুব দুর্বল হয়ে যাবে আর আমি তাদের খুব সহজেই হত্যা করতে পারবো। আমরা বের হয়ে গেলাম একটা নিষ্পাপ শিশুকে উদ্ধার করতে। অল্প কিছু ক্ষমতার লোভে কি করে
একটা মাসুম শিশুকে তারা হত্যা করতে পারে, তারা এটা ভাবে না। আর সেই পাথরের মূর্তি তাদের কিভাবে ক্ষমতা দিতে পারে, শুধু শুধু একটা মাসুম বাচ্চাকে বলি দিবে সে পাথরের মুক্তির সামনে। এসব যতই ভাবছিলাম ততই রাগ হচ্ছিল আমার জমিদার আর সেই তান্ত্রিকের উপরে। আস্তে আস্তে আমরা সেই তান্ত্রিকের গুহার কাছে আসি, কিন্তু সেখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। পুরী আমাকে বলে এখনই আপনি দেখতে পাবেন। তখন পুরীরা সামনের দিকে আগায়, সাথে সাথে বৃষ্টি খুব ভয়ানক ছায়া উঠতে উঠতেই সেখানে এসে দাঁড়ায়। আমি দেখছি তাদের সবার শরীরে অনেক লম্বা লম্বা লোক আর চোখ আগুনের শিখা। সেই বৃষ্টি খারাপ জিন পরীটির উপরে হামলা করে দেয়। পরী তাদের সাথে একা পেরে উঠছিল না। আমি সাথে সাথে জমজমের পানি সে 20 জন খারাপ জিনের উপরে ছিটিয়ে দেই। পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে তারা চিৎকার করতে থাকে, আর আমি মাটিতে বসে পড়ি পবিত্র কোরআন নিয়ে। কোরআন তেলাওয়াতের শব্দে সেই 20 জন জিন খুব দুর্বল হয়ে পড়ে, কারণ তারা ছিল খারাপ জিন। কিন্তু পরীটা রেখে কিছুই হয় না, কারণ সে সব সময় নামাজ পড়তো আর কোরআন তেলাওয়াত সে আগে থেকেই শুনতো। যখন পরী দেখে ওই 20টা খারাপ জিন খুব দুর্বল হয়ে গেছে, পরী এই সুযোগে সে 20 জন খারাপ জিনকে হত্যা করে। তারপর আমি আর পরী সে তান্ত্রিকের গুহায় প্রবেশ করি। পরী এই সুযোগে সে 20 জন খারাপ জিনকে হত্যা করে। তারপর আমি আর পরী সে তান্ত্রিকের গুহায় প্রবেশ করি। গুহার ভিতরে ঢুকে পরী আমাকে বলে, আমি চাই এই কাজটি আমরা দুজন মিলে করি। আমি তাকে বলি, এটা কি করে সম্ভব? পরী আমাকে বলে, আমি তোমার ভিতরে প্রবেশ করব আর আমরা দুজন মিলে তাদেরকে হত্যা করব। সে আমায় বলে, ঠিক আছে, তুমি আমার ভেতরে প্রবেশ করতে পারো। ও আমার ভিতরে প্রবেশ করলো আর আমরা তান্ত্রিক আর জমিদারের কাছে গিয়ে দাঁড়াই। জমিদার আমাকে দেখে চিনতে পারে। সে আমাকে বলে, তুই গুহাতে কি করে এত রাতে? তখন আমার ভেতরে পুরীটি তাদের বলে, আমরা তোদের মৃত্যু নিয়ে এসেছি। সে আরও বলে, আমরাই তোর ভাইকে হত্যা করেছিলাম। সে ছিল একটি জানোয়ার, আর তুই তার থেকেও বড় একটা খারাপ জানোয়ার। তান্ত্রিকের সাথে মিলে তুই একটা মাসুম শিশুকে বলি দিতে চাচ্ছিস? তখন সে তান্ত্রিক বুঝতে পারে আমার ভেতরে সেই পরীটা প্রবেশ করেছে। সে জমিদারকে বলে, এর ভিতরেই সে পরীটা আছে। তান্ত্রিক কিছু করতে যাবে তার আগে আমরা তার উপরে হামলা করে দেই। চোখের পলকেই আমরা তান্ত্রিকের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলি, আর বাকি রইল সে জমিদার। এটা থেকে জমিদার আমার পায়ে ধরে বলে, আমাকে মাফ করে দাও। সে আরও বলে, আমি যাই করি না কেন, আমি তো একটা মুসলমান, তুমিও একজন মুসলমান, তুমি কি করে আমাকে হত্যা করতে পারো? এটা শুনে আমি জমিদারকে বলি, তুমি একটি তান্ত্রিকের সাহায্য নিয়ে এই মাসুম শিশুটাকে ওদের পাথরের মুক্তির সামনে বলি দিতে চেয়েছিলে, তখন কি তোমার বিবেকে কাজ করেনি? তুমি একটি মুসলমান। এটা বলে আমি সেই জমিদারের ঘাড়ে একটা কূপ দেই। জমিদার আত্মচিৎকার করতে করতেই সেখানে মৃত্যুবরণ করে। তারপর পরীটা আমার ভেতর থেকে বের হয়ে আসে। আমি দেখি পাশে সে আমরা বাচ্চাটাকে নিয়ে বের হয়ে আসি গুহা থেকে। পরীটা আমায় বলে, জানো এই বাচ্চাটাকে তার বাবা মায়ের কাছে দিয়ে আসেন। এটা বলে পরী বাতাসের সাথে উদা হয়ে গেল, আর আমি বাচ্চাটাকে নিয়ে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়। এই বাচ্চার বাবা মা আমার কাছে জানতে চায়, তুমি আমাদের বাচ্চাকে কোথায় পেয়েছো? আমি তাকে বলি, একটি শিয়াল আপনার বাচ্চাকে তার মুখে করে নিয়ে গিয়েছিল। আমি খেতে কাজ করছিলাম, তখনই দেখতে পাই একটি শিয়াল বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে। আমি সাথে সাথে শিয়ালের উপর তাড়া করি। একটা পর্যায়ে বাচ্চাটাকে রেখেই পালায় ওরা। আপনার বাচ্চাকে সাবধানে রাখবেন, এটা বলে আমি সেখান থেকে চলে আসছি। সেখান থেকে এসে আমি আমার জমির তাল গাছটার কাছে যাই। সেখান থেকে আমার বাড়িতে চলে আসি আর ঘুমিয়ে পড়ি। তার 2 মাসের ভেতরেই আমার মা মারা যায়। মা মরে যাওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি বুঝতে পারলাম না আমি কি করব। আমার কিছু ভালো লাগতো না। আমি সারাক্ষণ মসজিদে বসে থাকতাম। একদিন আমি শুনতে পাই আমাদের গ্রামের নাজমুল মিয়া মেয়েটাকে নাকি জিন আসর করেছে। আমি সেটা দেখার জন্য নাজমুল মিয়ার বাড়িতে যাই। আমি সেই বাড়িতে গিয়ে দেখি অনেক মানুষের ভিড়। নাজমুল মিয়ার তার স্ত্রীর ঘরে বসে কান্না করছে। আমি মানুষের ভিড় এড়িয়ে ঘরের ভেতর প্রবেশ করি। আমি দেখতে পাই নাজমুল মিয়ার মেয়েটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মেয়েটি কান্না করছে আর সকলকে বলছে, আমাকে সাহায্য করুন, ও আমাকে অনেক কষ্ট দেয়, আপনারা আমাকে সাহায্য করুন। আমি তার কাছে গিয়ে বলি, আপনারা মেয়েটাকে বেঁধে রেখেছেন কেন? না, সে বলে, কি করব ভাই, ওর বাঁধন যদি খুলে দিই তাহলে ও আত্মহত্যা করার জন্য চেষ্টা করে। আসলে ওর ভেতরে জিনটা ওকে মারতে চায়। আমি তখন বলি, হুজুর কবিরাজ দেখিয়েছেন? অনেক হুজুর কবিরাজ এসেছে, কিন্তু কেউ এই জিনটাকে আমার মেয়ের উপর থেকে ছাড়াতে সক্ষম হয়নি ভাই। আমার মেয়েটাকে দেখে খুবই মায়া হচ্ছিল, চোখে পানি চলে এসেছিল ওই দৃশ্য দেখে। আমি নাজমুলের বাড়ি থেকে বের হয়ে আসছি আর রাতের বেলা এসে তাল গাছে যাওয়ার সিদ্ধান্ত নেই। সেদিনের পর থেকে পরী আমার সাথে দেখা করেনি, আমিও তার সাথে দেখা করিনি। শুধু যেদিন মা মারা গিয়েছিল সেদিন আমি পরীটাকে দেখেছিলাম, সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আসলে আমি পরীর সাথে দেখা করতে চাই না, এ কারণে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো একটা মানুষ, কি করে তাকে ভালোবাসবো?
সে যেন আমার প্রতি আর দুর্বল না হয়। এই কারণেই আমি পরীর সাথে আর দেখা করিনি 2 মাস। কিন্তু আজকে আমি পরীর কাছে যাচ্ছি এই মেয়েটির জন্য। আমি চাই পরী আমাকে সাহায্য করুক ওই জিনটিকে মেয়ের থেকে ছাড়াতে। আমি হাঁটতে হাঁটতে বট গাছটার কাছে আসি আর আমি সেখানে এসে পরীটাকে ডাকি। আমি তাকে বলি, আজকে আপনার একটু সাহায্য আমার দরকার, আপনি কোথায় আমাকে দেখা দেন। তখনই তাল গাছের ভেতর থেকে নেমে এলো পরীটা। ওরে আমার কাছে এসে বলে, কি হয়েছে তোমার, তোমার চোখে পানি কেন? আমি পরীকে সব কিছু খুলে বলি। সবটা শুনে পরী আমায় বলে, ঠিক আছে, আমি আর তুমি মিলে ওই মেয়েটাকে সেই খারাপ জিনের হাত থেকে বাঁচাবো, তুমি চিন্তা করো না। আমি তোমাকে কিছু কোরআনের আয়াত বলছি, সেগুলোকে আজকে রাতে ভালোভাবে মুখস্থ করে নেবে। এই আয়াতগুলো জিনের উপরে অনেক কাজ করে। আগামীকাল আমিও তোমার সাথে থাকবো সেই বাড়িতে, তুমি চিন্তা করো না, ওই মেয়েটিকে আমরা উদ্ধার করতে পারবো। আমি পরীকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসি আর সারা রাত সেই আয়াতগুলোকে মুখস্থ করি। পরের দিন আমি প্রস্তুত নেই সেই মেয়েটির উপর থেকে জিন ছাড়ানোর জন্য। পরের দিন আমি আর পরী সে বাড়িতে যাই, আর সে বাতাসের সাথে অদৃশ্য ছিল, এ কারণে কেউ তাকে দেখতে পায়নি। গ্রামের সকলেই বলছিল, এ লোক কি করে জিন ছাড়াবে, এ তো একটি চাষা ছিল, এখন অনেক টাকা হয়েছে মানছি, কিন্তু সে কি করে জিনকে ছাড়াবে? সে তো কোনো হুজুর কবিরাজ না। আমি গ্রামবাসীদের কথা কানে তুলি না, আমি সোজা মেয়েটির ঘরে চলে যাই। আমি ঘরে প্রবেশ করে দেখতে পাই মেয়েটি খাটের উপরে বসে আছে, তার চুলগুলো খোলা। সে মাথা নিচু করে আমাকে গালি দিচ্ছে আর বলছে, তুই এখান থেকে চলে যা, তোর সাথে আমার কোনো দুশ্মনী নেই, তাই ভালোভাবে বলছি তুই চলে যা, নয় তোর জীবন আমি শেষ করে ফেলবো। তখন পরী আমার কাছে এসে বলে, তুমি এই প্রথম আয়াতটা পড়ে জমজমের পানি তার উপরে ছিটিয়ে মারো। আমি পরীর কথা মতো একটি আয়াত পড়ে জমজমের পানির সেই মেয়েটির উপরে ছিটিয়ে মারি। এদেশে মেয়েটির ভিতরে থাকা জিন খুবই কষ্ট পায়। তারপর পরী আমাকে বলে, তুমি জমজমের পানির বোতলটা ঘরের দুয়ারের সামনে রাখো, এটা করলে এই খারাপ জিনটা আর ঘরের বাইরে চলে যেতে পারবে না। আমি পরীর কথা মতো জমজমের পানির বোতলটা দরজার সামনে রাখি। আমি সেই জিনটাকে শেষবারের মতো বলি, তুমি কি এই মেয়েটিকে ছেড়ে চলে যাবে কিনা বলো। জিনটি আমাকে বলে, আমি কখনো একে ছেড়ে যাব না। তখন পরী আমাকে বলে, তুমি মেয়েটির বাবাকে বলো একটি কাচের বোতল এনে দিতে। আমি নাজমুল মিয়াকে বলি, ভাইজান আমাকে একটি কাচের বোতল এনে দেন। নাজমুল মিয়া আমার জন্য একটি কাচের বোতল নিয়ে আসে। পরী আমাকে বলে, কি কি আয়াত পড়লে জিনকে বোতল বন্দি করা যায় না? আমি সে আয়াতগুলো পড়ে এসে মেয়েটির উপরে জমজমের পানি ছিটাতে থাকি, আর একটা পর্যায়ে সে জিনটি বোতল বন্দি হয়ে যায়। তখন পরী আমাকে বলে, তুমি এই জিনটাকে যেখানে রাখবে তার পরিবার এসে তাকে মুক্ত করে নিয়ে যাবে, তার থেকে ভালো তুমি এই জিনটিকে আমার সেই তালগাছের গোড়ায় কেটে দাও। এই জিনের পরিবারের কখনো সাহস হবে না আমাকে হত্যা করে তারপরে একে মুক্ত করার। আমি পরীর কথা মতো সে বোতলটা তার গাছে নিচে কুতে রাখি। গ্রামবাসীরা আমার এই দৃশ্য দেখে সকলে খুব অবাক হয়। সবাই বুঝতেই পারছিল একদম অন্য কিছু একটা ঘটছে। এটা বুঝতে পারছিল না এক রাতের ভেতরে আমি কি করে এত বড় একটি কবিরাজ হলাম। কিন্তু কেউ তো আর জানতো না আমার সাথে ছিল একটি শক্তিশালী পরী। সেদিনের পর থেকে আমার নামটা চারিপাশে ছড়ানো শুরু করে, আর আমি হয়ে যাই আস্তে আস্তে বড় একটি কবিরাজ। আমার কাছে অনেক লোকেরা আসতে থাকে তাদের সাহায্যের জন্য, আর আমি পরীর সাহায্যে তাদের উপকার করতে শুরু করি। আমি সিদ্ধান্ত নেই আমি পরীকে বিয়ে করব, তাই অনেক বড় হাফেজের সাথে দেখা করি, তাকে সব কিছু খুলে বলি। সবটা শুনে হাফেজ আমাকে বলেছিল, দেখো, যেহেতু পরীটা তোমাকে মন থেকে ভালোবাসে আর তুমিও আস্তে আস্তে তার ভালোবাসায় জড়িয়ে গেছো, দেখো, বিয়ে মানে হচ্ছে একে অপরের সাথে সারা জীবন কাটানো। হয় একে অপরের হাত শক্ত করে ধরে রাখো, তুমি চাইলে পরীটাকে বিয়ে করতে পারো, তোমরা একসাথে থাকতেও পারো, কিন্তু মনে রেখো মানুষ আর জিন পরীদের ভিতরে একটা আলাদা অফার আছে। তুমি একটি মানুষের মেয়েকে বিয়ে করে যেভাবে সংসার করতে একটি পরীর সাথে সেভাবে সংসার করতে পারবে না। শুধু তুমি জানবে সে তোমার স্ত্রী, আর কাউকে বলতে পারবে না তুমি একটি পরিচয়ে বিয়ে করেছো, কিংবা তুমি কখনোই তার সাথে মেলামেশা করতে পারবে না। সকল কিছু মেনে যদি তোমরা একে অপরকে বিয়ে করতে চাও তাহলে বিয়ে করতে পারো। আমি সেখান থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি, আর রাতে আমি পরীকে সব কিছু খুলে বলি। আমি তাকে বলি, এখনও কি তুমি আমাকে বিয়ে করতে চাও? পরী আমাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি সকল শর্তে রাজি আছি, সারা জীবন একে অপরের সাথে এভাবেই থাকবো। আমি বলি, ঠিক আছে, তাই হোক। তাহলে তার 2 দিন পর সে হাফিজ এসে আমাদেরকে বিয়ে পড়িয়ে দিয়ে যায়। এটা বলে ইমাম সাহেব তার কথা শেষ করলো, যখনই আমি আর রেশমি পরী লক্ষ্য করি ঘরের ভেতরে রেশমি পরীর খালামণি প্রবেশ করলো আর ইমাম সাহেবের কাছে এসে বসলো। সে আমাদেরকে বলল, তোমরা তো আমাদের বিষয়ে সব কিছু শুনলে, এখন তোমরা কি চাও? তোমরা চাইলেও একে অপরের সাথে বিয়ের বন্ধনে জড়াতে পারো, তবে আমি আর ইমাম সাহেব যেভাবে সারা জীবন কাটালাম তোমাদেরকেও একইভাবে সারা জীবন কাটাতে হবে।
আমি তখন তাদের বললাম, আমার জীবন রেশমি পরি বাজিয়েছে, এখন আমি তার কাছে এটি নেই। আমি তাকে বিয়ে করতে চাই, যদি এই শর্তে রাজি থাকে তাহলে। এই রেশমি পরি আমাকে বলে, আমিও রাজি, আমিও তোমাকে বিয়ে করতে চাই, আমরাও সারা জীবন তাদের মতোই কাটিয়ে দেব। সেদিন রাতেই ইমাম সাহেব আমার রেশমি পরীকে বিয়ে করিয়ে দেয়। আমার বাবা মা শুরুতে রাজি ছিল না, কিন্তু তারা যখন বুঝতে পারলো হ্যাঁ, রেশমি পরী না থাকলে তাদের ছেলে এখন বেঁচে থাকতো না, তখন তারাও আর আপত্তি করলো না। এখন আমি আর বেশি করি সারা জীবন এভাবেই কাটিয়ে দেব।